তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে। তো অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা তো মোটামুটি জানি সবাই, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আর হচ্ছে অনেক সময় বলা হয় যে এন্টারিক নার্ভাস সিস্টেম, এটাকে অটোনমিকের মধ্যে বলা হয়। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং এন্টারিক নার্ভাস সিস্টেম, ওটাকে আলাদা অনেকে বলে। তো এর আগে আমরা একটু জানি যে অটোনমিক মানেটা কি। অটোনমি, স্বায়ত্তশাসন, এরকম মানে কারো কন্ট্রোলে চলে না, সে নিজের মতো করে চলে। তো আমরা যেমন এই যে হাত নাড়াইতেছি, পা নাড়াইতেছি, এটা আমাদের নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, সে নিজের মতো করে অটোনোমাসলি লাইফ লিড করে, মানে তার অ্যাক্টিভিটি গুলো অটোনোমাসলি চলে, এই জন্য নাম হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন এটা আসলে কাকে সাপ্লাই দেয়? মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে যে আমাদের, একটু হাইলাইট করে দেখেন, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল এবং গ্ল্যান্ডস, যেগুলো আমাদের কন্ট্রোল নাই, মাসলের উপর বা কার্ডিয়াক মাসল বা গ্ল্যান্ডস উপর আমাদের কন্ট্রোল নেই, সেগুলোকে সাপ্লাই দেয়। তো বলা হচ্ছে তিনটা ডিভিশন। আর যদি আমরা দুইটা ভাগ করতাম না, যে সোমাটিক আর অটোনমিক, সোমাটিক মানে যেগুলো আমাদের কন্ট্রোল আছে, ভলেন্টারি কন্ট্রোল, স্কেলেটাল মাসল সাপ্লাই দেয়, সেগুলো সোমাটিক নার্ভ। আর তিনটা ডিভিশন কি বললাম? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং এন্টারিক নার্ভাস সিস্টেম। এখন এটা আমি ওই দিন জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ, এটা আসে কিভাবে অটোনমিকটা, মানে নার্ভ গুলো আমরা জানি ব্রেন এবং স্পাইনাল কর্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে হচ্ছে ক্রেনিয়াল নার্ভস এবং স্পাইনাল নার্ভস। তাহলে অটোনমিক নার্ভ গুলো কোথা থেকে আসে? তাহলে অটোনমিক নার্ভ গুলো এই ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ যেগুলো, এগুলোর ভিতর দিয়েই অটোনমিক নার্ভের ফাইবার গুলো আসে। তো এটা কিভাবে আসে ল্যাটারাল ধরেন? হর্ন থেকে বলছিলেন না, ল্যাটারাল হর্ন থেকে। ল্যাটারাল হর্ন থেকে। ল্যাটারাল হর্ন, এই যে ল্যাটারাল, এই যে জায়গাটা থেকে, ল্যাটারাল হর্ন থেকে। তো এটা এটা অনেক বইয়ে পাবেন, নামটা হচ্ছে ইন্টারমিডিও ল্যাটারাল। হ্যাঁ, এই টার্মটা অনেক বইয়ে পাবেন। এই যে যে ল্যাটারাল হর্ন, এই যে এটা দেখছেন না? হ্যাঁ, এই যে জায়গাটা, এটা ল্যাটারাল হর্ন। তো অনেক জায়গায় পাবেন হচ্ছে ইন্টারমিডিও, মাঝখানে, তো এই জন্য ইন্টারমিডিও ল্যাটারাল এই টার্মটা পাবেন আর কি, পাইতে পারে, সেজন্য বললাম। তো ল্যাটারাল হর্ন, তো এখান থেকে, তো তার অটোনমিক আউটফ্লো যে, মানে স্পাইনাল সেগমেন্টের যেখানে অটোনমিক আউটফ্লো আছে সেখানে শুধু এই ল্যাটারাল হর্নটা আছে। তার মানে যেমন সার্ভাইকেল, যদি আমরা স্পাইনাল কর্ড সেকশন চিন্তা করি, সার্ভাইকেল রিজন যেটা, ওখানে তো অটোনমিক আউটফ্লো নাই। অটোনমিক আউটফ্লো আমরা কি জানি? সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা আমরা কি বলি? থোরাকোলাম্বার। থোরাকোলাম্বার আউটফ্লো মানে স্পাইনাল কর্ডের থোরাসিক যে সেগমেন্ট এবং লাম্বার ওয়ান টু, মানে থোরাসিক ওয়ান থেকে শুরু করে লাম্বার টু বা অনেক সময় লাম্বার থ্রি পর্যন্ত, তাহলে থোরাকোলাম্বার আউটফ্লো, এটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক আমরা বলেছি ক্রেনিও স্যাক্রাল, মানে ব্রেন, ব্রেনে কিছু আছে, ব্রেনে কিছু ক্রেনিয়াল নার্ভ যেমন থ্রি, সেভেন, নাইন, টেন। আর স্যাক্রাল হচ্ছে স্যাক্রাল টু, থ্রি, ফোর, এগুলো। তার মানে স্পাইনাল কর্ডের যদি আমি চিন্তা করি, তাহলে স্পাইনাল কর্ড থোরাসিক এবং লাম্বার, এই রিজনটা এবং স্যাক্রালের সামান্য রিজন, বাকি যে রিজনটা সার্ভাইকাল রিজন, তারপর লাম্বারের নিচের টুকু, তো এগুলোতে তো আউটফ্লো নাই। তার মানে এই রিজনটা স্পাইনাল কর্ডে ল্যাটারাল হর্ন নাই। ঠিক আছে, এখন এটা আশি কিভাবে আমরা গত ক্লাসে বলেছিলাম, তারপর জাস্ট একটু মনে করা দিই, কারণ এটা আমাদের লাগবে যেহেতু আজকে। জাস্ট একটু শর্টকাট বলি। এই যে আমাদের ডর্সাল রুট এবং ভেন্ট্রাল রুট, আমরা সবাই জানি যে ডর্সাল রুট হচ্ছে সেন্সরি রুট, আর ভেন্ট্রাল রুট হচ্ছে মোটর রুট। তো স্পাইনাল কর্ড, এই যে আচ্ছা এখানেই তো আছে যে ইন্টারমিডিয়েট ল্যাটারাল হর্ন। হ্যাঁ, এটার কথা বলতেছিলাম যে অনেক জায়গায় এটা পাবেন হচ্ছে ইন্টারমিডিয়েট ল্যাটারাল হর্ন এই নামে। তাইলে এইখানে আমাদের মোটরটা হচ্ছে ভেন্ট্রাল রুট, আর প্যারাসিম্পেথেটিকের বা সিম্পেথেটিকের, এই অটোনমিকের সেন্সরিও আছে, মোটরও আছে, তবে সাধারণত মোটর হিসেবে আমরা বিবেচনা করি, আর সেন্সরিটা আমাদের এত আলোচনায় আসে না। তাইলে এই যে এখানে তার সেল বডি আছে, নিউরনের সেল বডি থাকবে এবং একজন থাকবে। সেল বডি থাকবে, সেই একজনটা এই রুট ভেন্ট্রাল রুট দিয়ে বের হবে। ঠিক আছে, বের হয়ে এসে আমরা যেটা জানি, এই লাল 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 যেটা লাল কালার যেটা দেখতেছেন, এটাই আসলে আমরা দেখা দিচ্ছি অটোনমিক নার্ভ। তাহলে বের হয়ে এসে দেখেন দুইটা ডর্সাল রুট আর ভেন্ট্রাল রুট একসাথে তৈরি করা হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ, তো মানে এই যে এই জায়গাটা আমরা দেখতেছি, এটা হচ্ছে স্পাইনাল নার্ভ। মানে ডর্সাল রুট ভেন্ট্রাল রুট মিলে তৈরি হলো স্পাইনাল নার্ভ। খুব সামান্য, খুব ছোট্ট একটা সেগমেন্ট আছে পুরোপুরি স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভ ভেঙে একদিকে হচ্ছে ডর্সাল নামাজ, আর হচ্ছে ভেন্ট্রাল নামাজ। ডর্সাল নামাজ আমার বডির পিছন দিকে, ব্যাক ব্যাক সাইডের মাসল টাসল, স্কিন, এগুলোকে সাপ্লাই দিয়ে। আর ভেন্ট্রাল র্যামাস, র্যামাস কৃষি, ডর্সাল এবং ভেন্ট্রাল স্পাইনাল নার্ভের ব্রাঞ্চ।
কিন্তু অতদূর যাওয়ার আগেই এই যে স্পাইনাল নার্ভ এখান থেকে একটা জিনিস বেড়ে যায়, এটা হচ্ছে হোয়াইট র্যামার, বা বলা হয় হোয়াইট র্যামাই কমিউনিকেন্স, হোয়াইট র্যামাস। হোয়াইট র্যামাস বের হয়ে, মানে হচ্ছে এই যে স্পাইনাল নার্ভ বের হলো যেটা, সরি, অটোনমিক নার্ভ যেটা বের হলো, আমরা যদি বলছি সিম্প্যাথেটিক, সিম্প্যাথিকের কথাই বলতেছি। তাহলে এই যে এদিক দিয়ে বের হয়ে এসে এদিক দিয়ে এই যে হোয়াইট ম্যাটার দিয়ে এই যেখানে একটা গ্যাংলিয়ন আছে, গ্যাংলিয়ন যেটা বলে আমার প্যারা ভার্টিব্রাল, যেহেতু ভার্টিব্রাল দুই পাশ দিয়ে এই জন্য প্যারা ভার্টিব্রাল, এবং এটার নাম সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন কি আমরা আগে থেকেই জানি, অনেকবার বলা হয়েছে এই কথা, কালেকশন অফ জি জি। নিউরোনাল সেল বডিজ আউটসাইড দা সিএনএস। হুম। সিএনএস। সিএনএস এর বাইরে। তাইলে এই যে আমাদের ফাইবারটা আসলো, হ্যাঁ, এই এই যে আমাদের ভেন্ট্রাল রুট যে ফাইবারটা এসে এদিক দিয়ে হোয়াইট ল্যামাস দিয়ে এই আমাদের গ্যাংলিয়াতে ঢুকলো, তার মানে গ্যাংলিয়াতে সেল বডি আছে। এখন হোয়াইট ল্যামাস দিয়ে ঢুকলো, হোয়াইট ল্যামাস হোয়াইট কেন? কারণ এই যে নার্ভটা ঢুকলো, নার্ভ ফাইবারটা, এটা হচ্ছে মাইলিনেটেড, মাইলিন যেহেতু লিপিড, এই জন্য এটা হোয়াইট। তাহলে এটা হচ্ছে মাইলিনেট। এখন এইখানে ঢোকার পর এর কয়েকটা ফেট হইতে পারে, মানে এই যে নার্ভ ফাইবারটা ঢুকলো, নার্ভ ফাইবারটা ঢুকে ফেট গুলো আমরা অন্য কালার দিয়ে দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফেট হচ্ছে কি, একটা হচ্ছে সে এখানেই কারোর সাথে কোনো একটা নার্ভ সেল বডির সাথে সিনাপস করলো, করার পরে, তার মানে এইটা হচ্ছে গ্যাংলিয়নের আগে, মানে পিঙ্ক কালার যেটা এঁকেছি আমি, এটা হচ্ছে গ্যাংলিয়নের আগে, তার মানে হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার। তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গ্যাংলিয়নে এসে আর একটা সেল বডির সাথে যদি সিনাপস করে, তাহলে সেই সেল বডিটা তখন একজন, সেই সেল বডি বা সেই নিউরনটা কেন বলবো পোস্ট গ্যাংলিয়নিক। তাহলে পোস্ট এখানে যে গ্যাংলিয়ন। সে কানেক্ট করতে পারে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, সেই পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার কি হতে পারে, এখান থেকে ঘুরে আবার এই যে গ্রেড এমআই, গ্রেড এমআই দিয়ে বা গ্রেড এমআই কমিউনিকেন্স দিয়ে আবার সেই স্পাইনাল নার্ভে ঢুকতে পারে, স্পাইনাল নার্ভ ঢুকে এদিক দিয়ে এসে বেরোয় স্পাইনাল নার্ভের সাথে সে চলে গেল, চলে গিয়ে আমাদের এই যে বডিতে, যেমন আমার এই যে হাতে সোয়েট গ্ল্যান্ড আছে না, সোয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই দিতে হবে না, সিম্প্যাথেটিক সাপ্লাই, তাহলে কোন নার্ভ দিয়ে আসবে? স্পাইনাল নার্ভ দিয়ে তো আসবে, স্পাইনাল নার্ভে যে রেডিয়াল টেরিয়াল এগুলো ভিতর দিয়ে আসবে। তাইলে হোয়াইট এমআই আর গ্রে এমআই, তাহলে গ্রে এমআইটা গ্রে কেন? কারণ এইখানে যে নার্ভ ফাইবারটা যাচ্ছে, যদিও আমরা সিএনএস এর ক্ষেত্রে পড়েছিলাম যে গ্রে ম্যাটারটা হচ্ছে মেইনলি কালেকশন অফ সেল বডিজ, কিন্তু এইখানে যে গ্রে এমআই কমিউনিকেন্স, এটা তো সেল বডি নাই, এটা তো আমরা দেখলাম যে একজন বের হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এই একজনটা আসলে নন মাইলিনেটেড বা আনমাইলিনেটেড, এই জন্য সে গ্রে। আর হোয়াইট রামাইড মানে প্রি গ্যাংলিয়নিক যখন আসছে হোয়াইট রামাইডে, এটা হচ্ছে মাইলিনেটেড। তাহলে আমরা মাইলিনেটেড। পোস্ট গ্যাংলিয়নিকটা কিরকম? আনমাইলিনেটেড। এটা তাহলে আমরা একটা জিনিস জানলাম, যেহেতু এটা গেল। এখন এটা একটা রুট দেখাইলাম, আর কি রুট হতে পারে, যে এখানে এই যে পিঙ্ক কালার যেটা আমি দেখাইলাম, যে এই নার্ভটা এসে এখানে কোনো সিনাপস করে নাই, না করে উপরের দিকে চলে গেল, উপরে কোনো গ্যাংলিয়াতে গিয়ে সে সিনাপস করলো, অথবা আর কি হতে পারে, সে নিচের দিকে কোনো গ্যাংলিয়াতে গিয়ে সিনাপস করলো। এই যে উপরে নিচে যায়, এটাই হচ্ছে ব্যাখ্যা দেয় যে কেন আমার সার্ভাইকাল সেগমেন্টের স্পাইনাল কর্ডের ওদিকে কোনো প্রকার অটোনমিক আউটফ্লো না থাকার পরেও সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, এইসব সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন আছে। ফাইবার গুলো পায় থেকে? সব থোরাক্স থেকে। তার মানে আমি যদি বলি যে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে সিম্প্যাথেটিক সাপ্লাই আমার চোখে গেছে, তাই বলে সাপ্লাই দিতে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে, তার মানে গ্যাংলিয়ন সার্ভাইকাল লিজনের হতে পারে, কিন্তু ওর নার্ভ থেকে আসে সিম্প্যাথেটিক, থেকে আসে সিম্প্যাথেটিক আসে থেকে থোরাকোলাম্বার, মানে থোরাক্স থেকে, মানে সরি থোরাসিক সেগমেন্টে, মানে থোরাসিক ওয়ান বা টু, এই ফাইবার গুলো উপরে উঠে সেই সার্ভাইকাল গ্যাংলিয়া তৈরি করছে। আমি একটু ছবি দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। এটা একটু ক্লিয়ার করলে আমি দেখেন, এখন একটু ছবি দেখার চেষ্টা করবো। এই যে রেড ফাইবারটি চিন্তা করেন, এই যে এখান থেকে যে বের হলো, রেড ফাইবারটা ভেন্ট্রাল রুট দিয়ে বের হয়ে স্পাইনাল নার্ভে এসে রেড ফাইবারটা দেখেন, এই যে হোয়াইট রামাই দিয়ে, এই যে হোয়াইট রামাই দিয়ে এই যে এই যে এসে 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 এই যে স্পাইনাল নার্ভ দিয়ে এসে হোয়াইট রামাই দিয়ে ঢুকলো, ঢুকে কোথায় ঢুকলো? দেখেন এখানে কয়টা অপশন দেখানো হয়েছে। একটা হচ্ছে যে গ্রেড এমআই, যে নিউরনটা তার সাথে এখানে একটা ই করছে, সিনাপস করছে, করে সেই গ্রেড এমআইটা এদিক দিয়ে বের হয়ে গেছে, এটা একটা হইতে পারে।
আর কি হতে পারে দেখেন, এই যে এর সরাসরি সরাসরি উপর দিকে চলে গেছে, অথবা এই যে নিচের দিকে চলে গেছে। তাহলে এই তিনটা ঘটনা ঘটে। আর কি হতে পারে? আরটা দেখেন, এই লালটা এখানে সিনাপস না করে সরাসরি সরাসরি এদিকে গিয়ে অন্য একটা গ্যাংলিয়া, পেরিফেরাল গ্যাংলিয়া বলতেছে এগুলোকে, অন্য একটা গ্যাংলিয়া, দূরবর্তী একটা গ্যাংলিয়ায় গিয়ে সে ওখানকার সেল বডির সাথে সিনাপস করছে। তাহলে এটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক। আর এইটা তখন যদি গ্যাংলিয়নের সেল বডির সাথে, এটা হলো পোস্ট গ্যাংলিয়ন, এই যে কালো কালার। তাহলে এই যে প্রি পেরিফেরাল গ্যাংলিয়ন বলছে, এগুলো আসলে আমরা বলি প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়ন। একটা হচ্ছে প্যারা ভার্টিব্রাল গ্যাংলিয়ন, আমার ভার্টিব্রাল দুই পাশ দিয়ে, ভার্টিব্রাল কলামে। আরেকটা হচ্ছে আর এই নার্ভটা বের হয়ে গিয়ে দূরবর্তী একটা জায়গায় গিয়ে, বিশেষ করে এই যে স্টোমাকের আশেপাশে, অ্যাওর্টার আশেপাশে, যেমন আমরা নাম জানি সিলিয়াক গ্যাংলিয়ন, নাম শুনছে, সুপিরিয়র মেজেন্ট্রিক গ্যাংলিয়ন, ইনফিরিয়র মেজেন্ট্রিক গ্যাংলিয়ন। এগুলো হচ্ছে সেই দূরবর্তী পেরিফেরাল গ্যাংলিয়ন, মানে হচ্ছে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়ন। তাহলে প্যারা ভার্টিব্রাল গ্যাংলিয়ন আছে কিছু, প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়ন আছে কিছু। এগুলো তাহলে সিম্পেথেটিক গ্যাংলিয়ন। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম কিনা, যে কিভাবে যায়, এটাকে আমরা আরো কিছু ছবি দেখাতে পারি। সেটা হচ্ছে এই যে ছবিটা দেখেন, ওটা একটু ভালো করে দেওয়া ছবি। যদি আমরা এই দেখেন, এটা হচ্ছে আমার ডর্সাল হর্ন, এটা হচ্ছে আমার ভেন্ট্রাল হর্ন, আর হচ্ছে যে ল্যাটারাল হর্ন। ল্যাটারাল হর্ন, এখানে আমার নিউক্লিয়াস আছে। এই পাশে আমরা দেখাই নাই, এই পাশে দেখাই দিচ্ছি, তাহলে এখানে নিউক্লিয়াস। এখান থেকে ডর্সাল রুট তো সেন্সরি রুট, এটা সেন্সরি রুট। আর মোটর রুট হচ্ছে এই যেটা স্পাইনাল। তাহলে এদিক দিয়ে আমার অটোনমিক নার্ভ এসে এসে দেখেন, এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে দেখেন, এই যে দিক দিয়ে ভেন্ট্রাল রামাই দিয়ে এই যে আমার গ্যাংলিয়া নিয়ে ঢুকছে। এখন এখানে সে নিজে এটার সাথে কি বলে সিনাপস করে, এইটা এই যে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে বের হয়ে গেল। এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। অথবা এটা গিয়ে উপরে গিয়ে অন্য কোনো গ্যাংলিয়নে গিয়ে সিনাপস করে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বেরিয়ে দিতে পারে। অথবা এটা নিচে গিয়ে কোথাও গিয়ে সিনাপস করতে পারে, করে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন হতে, অথবা আরো নিচে গিয়ে এরকম বেরোতে পারে। অথবা সরাসরি সরাসরি গিয়ে এই যে প্রি ভার্টিব্রাল, যেটা একটু আগে বললাম, সিলিয়াক গ্যাংলিয়ন, প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নে গিয়ে সে সিনাপস করতে পারে, এখান থেকে আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন হতে পারে। ছবিগুলো দেখলে এখন না বুঝলেও কথার সাথে যখন মিলাবেন, তখন একটু ভালো করে সময় নিয়ে দেখবেন, তখন দেখবেন এগুলো খুবই সহজ হয়ে গেছে। এখন আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমার কিছু ফাইবার সরাসরি এদিক দিয়ে যায়। এই যে সরাসরি যে ফাইবার গুলো গেল থোরাসিক থেকে বেরোয়, সেগমেন্ট থেকে বেরোয়, এরা কিছু মানে এরাও তো নার্ভ দিয়ে যাবে, একটা ফাইবার তো আর যায় না, অনেকগুলো ফাইবার একসাথে মিলেতে যায়, মানে নার্ভ হয়ে যায় আর অনেক কিছু। এরা তৈরি করছে স্প্ল্যাঙ্কনিক নার্ভ, যেটা সিলিয়াক গ্যাংলিয়নে যায়, এটা হচ্ছে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। যেটা সুপ্রিয়র মেজেন্ট্রিকে যায় সেটা হচ্ছে লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, যেটা ইনফিরিয়র মেজেন্ট্রিকে যায় সেটা হচ্ছে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ, মানে তৈরি করে এরা। তাহলে এর মাধ্যমে এদের ফাইবার গুলো যায়। তো এই ছবিটা একটু ভালো করে দেখলে আমার মনে হয় এই জিনিসটা আর কি মানে হবে না। আর নিজে নিজে যখন মাথার ভিতরে সেট করতে পারবেন, তখন দেখবেন এগুলো সহজ হয়ে গেছে। তো এখন অর্গানাইজেশন আমরা এতক্ষণ এগুলো বলেছি, যে প্রি গ্যাংলিয়নিক, তাহলে আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম, যে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার কই থাকে? সেল বডি থাকে কোথায়? সিএনএস এ। আমরা এটা দেখলাম একটু আগে, যে সিএনএস এ থাকে, সেখান থেকে বের হয় আর কি। সিএনএস এ কোথায় হতে পারে? ব্রেনে হতে পারে, স্পাইনাল কর্ডে হতে পারে। স্পাইনাল কর্ডে মেইনলি সিম্পাথেটিক আউটফ্লো। আর প্যারাসিম্পাথেটিক কি বললাম আমরা? ক্রেনিও স্যাক্রাল, মানে স্যাক্রাল রিজনে আছে, স্পাইনাল সেগমেন্টে, আবার ক্রেনিয়ামে আছে। তো প্যারাসিম্পাথেটিক আমরা পরে একটু দেখাবো এটা। তো যদি আমরা সিম্পাথেটিকের কথা চিন্তা করি, যদি আমরা সিম্পাথেটিকের কথা চিন্তা করি, তাহলে প্রি গ্যাংলিয়নিক নিউরন গুলো কোথেকে আসছে? থোরাকো লাম্বার, আমরা বললাম না, থোরাসিক 1 থেকে লাম্বার 2 বা 3, এই রিজনে। সহজ কথা। আর প্যারাসিম্পাথেটিকের যদি কথা বলি, তাহলে ক্রেনিয়াল এবং স্যাক্রাল, স্যাক্রাল 2 2 2 3 বা 2 3 4। ক্রেনিয়াল নার্ভ কোনটা কোনটা? 3 7 9 10, এর সাহায্য মনে রাখা লাগবে। প্যারাসিম্পাথেটিক আউটফ্লো, কোন কোন ক্রেনিয়াল নার্ভে প্যারাসিম্পাথেটিক আউটফ্লো আছে বা ব্রাঞ্চ আছে? নার্ভ 3 7 9 10। 3 মানে হচ্ছে অকুলোমোটর, 7 মানে হচ্ছে ফেসিয়াল নার্ভ, 9 মানে হচ্ছে গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভ, 10 মানে হচ্ছে ভ্যাগাস নার্ভ। ক্রেনিয়াল নার্ভ তো সবগুলো নাম মুখস্থ হাই লাগবে। এখন এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, এই দুইটারই বলা হচ্ছে সেল বডি থাকে কোথায়? অটোনমিক গ্যাংলিয়ায়। কারণ আমরা একটু পরে দেখবো যে সিম্প্যাথেটিক, তো বললাম কিছুক্ষণ, সিম্প্যাথেটিকের চেহারা সুযোগ দেখাইলাম। তো সিম্প্যাথেটিক গুলো যেমন গ্যাংলিয়ায় গিয়ে সিনাপস করে, তারপর পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বের হয়, প্যারাসিম্প্যাথেটিক এরকম গ্যাংলিয়াতে গিয়ে সিনাপস করে। তাহলে সবই হচ্ছে পোস্ট গ্যাংলিয়নটা মেইনলি গ্যাংলিয়াতেই থাকে।
এখন আরেকটা কথা আমরা জানি, সেটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা, আমাদের আলাপে চলে আসবে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা একটা স্পেশালাইজ গ্যাংলিয়ন। মানে অ্যাড্রিনাল মেডুলাকে বলা যায়, এই যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন আমরা আঁকলাম। আচ্ছা, ওই যে ছবিতে দেখালাম যে কিছু নার্ভ ফাইবার সরাসরি গিয়ে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নে গেছে, এরকম কিছু নার্ভ ফাইবার সরাসরি গিয়ে অ্যাড্রিনাল মেডুলাতে যাইতে পারে। দেখানোর মনে হয় লাগবে না, কিছু নার্ভ ফাইবার যখন সরাসরি ওই যে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নে গেল, এরকম কিছু নার্ভ ফাইবার সরাসরি গিয়ে অ্যাড্রিনাল মেডুলাতে যেতে পারে। তো অ্যাড্রিনাল মেডুলাকে আমরা গ্যাংলিয়ন হিসেবে চিন্তা করছি, যেটা একটা স্পেশালাইজ গ্যাংলিয়ন। এখানকার সেলগুলো আসলে পোস্ট গ্যাংলিয়নিক নিউরোনাল সেলই ছিল। তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গেল অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, মানে কিডনির উপর সুপ্রারেনাল গ্ল্যান্ডে, এখানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গেল গিয়ে এখানে যে সেল, এগুলোকে আমরা ধরতেছি ক্রোমাফিন সেল এগুলোকে ধরতেছি আসলে পোস্টগ্যাংলিয়ন নিউরন। ওর একজনটা নাই হয়ে গেছে, মানে মডিফাইড হয়ে ও ক্রোমাফিন সেল হয়েছে, তাহলে ওটাই পোস্টগ্যাংলিয়নিক নিউরন। তাহলে এখান থেকে মানে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার গেল, তারপর এখান থেকে অ্যাড্রিনাল মেডুলা থেকে তখন, যেহেতু ওর আর একজন নাই, ও মডিফাইড হয়ে গেছে, তো ও রিলিজ করবে এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন। আমরা এটা অনেক আগেও বলেছি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেহেতু নাম, যেহেতু অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তার মানে সে রিলিজ করবে মেইনলি অ্যাড্রেনালিন। অ্যাড্রেনাল নাম, কিভাবে হয়েছে সেগুলো বলেছি। অ্যাড্রেনাল, রেনাল মানে কিডনি, অ্যাড মানে কিডনির সাথে লাগানো বা কাছে, তাহলে এই জন্য নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, কিডনির উপরে লাগানো হয়। সুপ্রারেনালও বলা হয়, সুপ্রারেনাল মানে উপরে। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড রিলিজ করবে অ্যাড্রেনালিন মেইনলি, তাহলে 85% দেখেন অ্যাড্রেনালিন। আর কি রিলিজ করবে? নন অ্যাড্রেনালিন। তাহলে এই দুটো আর কি কি নাম আছে? এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। তার সাথে কথাবার্তা বোঝা গেল। মানে অ্যাড্রিনাল মেডুলার টিউমারের নাম হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। যেখানে এক্সেস অ্যামাউন্টে এসব সিগ্রেশন হয়, তখন এটার মেটাবলিক প্রোডাক্ট হিসেবে ভ্যানিলাইন ম্যান্ডেলিক অ্যাসিড পাওয়া যায় প্রচুর পরিমাণে। এটা থেকে আমরা ডায়াগনোস করতে পারি যে হ্যাঁ, এরকম হইতে পারে ফিওক্রোমোসাইটোমা। তো এখন এই যে সেই আমাদের সিম্প্যাথেটিকটাই আর প্যারাসিম্প্যাথেটিক সব একসাথে দেখানো হয়েছে, তো আমরা একটু আলাদা করে দেখাই, তাহলে আমাদের মনে হয় সুবিধা হয়। এই যে এটা, তাহলে আমরা প্রথমে সিম্প্যাথেটিকটা দেখি একটু। আমাদের ডান ডান পাশের ছবিটাতে চোখ বুলাই। আচ্ছা, ওই যে বললাম, সরি, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এই যে ছড়াকো লাম্বার আউট ছিল না, এই ছড়া থেকে লাম্বার 2 বা লাম্বার 3 বল, তাহলে এখান থেকে যে ফাইবার গুলো, এই যেটা হচ্ছে আমাদের প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন, মানে অনেক প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন। তাহলে এখান থেকে প্রথমে আসবে, এখান থেকে যে উপরে নিচে ফাইবার গুলো যায়, উপরে যায়, দেখেন এই যে কত নিচ পর্যন্ত আসছে। তাহলে এই ফাইবার গুলো এই নিচ পর্যন্ত আসছে, আবার এই ফাইবার এই পর্যন্ত উপরে উঠে গেছে, তাহলে উপর নিচ পর্যন্ত যায়। এখান থেকে তারা বিভিন্ন, কি বলেছিলাম, প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নে যেতে পারে, যেমন এই যে সিলিয়াক গ্যাংলিয়ন, সুপ্রিয় মেজেন্টেরিক গ্যাংলিয়ন, ইনফ্রামেজেন্টেরিক গ্যাংলিয়ন বলেছি, আর একটা অ্যাউটিকোরেনাল গ্যাংলিয়ন, এগুলো যাইতে পারে। এইসব গ্যাংলিয়নে গিয়ে তাহলে তাহলে এদের ক্ষেত্রে আমাদের প্রি গ্যাংলিয়ন হলো এখান থেকে এই পর্যন্ত, এই প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়ন গুলো। আর ভার্টিব্রাল মানে গ্যাংলিয়ন যেগুলো প্যারাভার্টিব্রাল, তাদের ক্ষেত্রে আমাদের প্রি গ্যাংলিয়ন ইউনিয়ন হলো আরো ছোট, এই যে এতটুকু, এতটুকু, খুব সামান্য, হ্যাঁ। কারণ এই গ্যাংলিয়নের সাথে স্পাইনাল কর্ডের মাঝখানে যতটুকু জায়গা, ওটা হচ্ছে আমার প্রি গ্যাংলিয়ন নিউরন। তাহলে ওইটার ক্ষেত্রে যদি আমরা পোস্ট গ্যাংলিয়নিক হিসাব করি, এই যে প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন, পোস্ট গ্যাংলিয়ন যদি আমি চিন্তা করি কত দূর, ধরেন এখান থেকে এই পর্যন্ত যদি আসতে চাই একটা অর্গানে, বা এখান থেকে এই পর্যন্ত যাইতে চাই, তাহলে কত দূর, হ্যাঁ, পোস্ট গ্যাংলিয়ন নিউরন গুলা। তাহলে সিম্প্যাথেটিক এর প্রি গ্যাংলিয়নিক নিউরন তুলনামূলক শর্ট, পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের লেন্থ বেশি। এটা আমরা ছবি থেকে বুঝতেছি। আচ্ছা, একটু দেখেন এই, তাহলে সারা বডি কি ছাপায় যায়, হ্যাঁ, এই যে উপর দিকে গিয়ে এই যে আই, হার্ট, আমরা একটু পরে দেখবো, ব্রঙ্কাই, লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, ইন্টেস্টিন, অ্যাড্রেনাল মেডুলা, কিডনি, কোলন, ইউরেটার, মানে ব্লাডার, জেনিটালিয়া, কোনো কিছু তো বাদ নাই। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি, একটা হচ্ছে দেখেন এই যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার কত ছোট, প্রি গ্যাংলিয়নিক ফাইবার খুব ছোট, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বড়। এবং কোথায় কোথায় ছড়া হলাম বা আউটফ্লো, এগুলো উপরে নিচে গিয়ে বিভিন্ন গ্যাংলিয়ন তৈরি করছে। এই যে ছবি আছে দেখেন, এই লালগুলো হচ্ছে প্রি গ্যাংলিয়নিক, কালোগুলো হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। যদি পরে দেখতে জানিস এই জিনিসগুলো খেয়াল করেন, এই দেখেন এখানে আবার ইনসেটে দেওয়া আছে যে কিরকম করে যায়।
এখন আমরা যদি পোস্ট গ্যাংলিয়নিকটা একটু দেখে নেই, তারপর আমরা পার্থক্যটা দেখবো এবং রিসেপ্টর যেগুলো আমাদের সবচেয়ে ঝামেলার জিনিস সেগুলো আজকে ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। এখন দেখি পোস্ট গ্যাংলিয়নিক ক্রিনিও স্যাক্রাল ক্রিনিও কি কি নাম বলেছিলাম আমরা? 3, 7, 9, 10 ক্রিনিও স্যাক্রাল আউট হলো। তাহলে ক্রিনিয়াল নার্ভ 3, ওর নিউক্লিয়াস থেকে কিছু, ওর কিছু প্যারাসিম্পাথেটিক নিউক্লিয়াস থাকবে। ও তো মেইনলি সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক এর জন্য তৈরি হয়নি ক্রিনিয়াল নার্ভ। ওর সেন্সরি ফাংশন আছে, মোটর ফাংশন আছে, সাথে হয়তো যার যেটা আছে, সাথে আছে মোটর প্যারাসিম্পাথেটিক। তাহলে ধরা যাক এই যে ডট, এখানে একটা ক্রিনিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে, প্যারাসিম্পাথেটিক নিউক্লিয়াস নার্ভ 3, এটা আমরা ডিটেলস পরে যাব। এইখান থেকে বের হয়ে এই যে এখানে একটা গ্যাংলিয়ন আছে, সিলিয়ারি গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন মানে সেল বডির সাথে কানেকশন হবে ওখানে, তাহলে এখানে সিনাপস করবে। তাহলে এটা হচ্ছে আমার প্রি গ্যাংলিয়নিক, এরপরে এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। তাহলে এখান থেকে সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে চোখে যাবে। তো সিলিয়ারি গ্যাংলিয়নটা জাস্ট চোখের পিছনেই থাকে, তার মানে আমার অর্গানের কাছাকাছি গ্যাংলিয়নটা, তার মানে আমার ব্রেন থেকে বেশ দূরে। মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা আমি যেটা বুঝতে চাচ্ছি, প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা লেন্থ বড় রিলেটিভ টু পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। আরো যদি দেখি, এই যে ইয়া ক্রেনিয়াল নার্ভ 7 মানে ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভের একটা প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস আছে, এখান থেকে এই যে ফাইবার এসে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়নে আসছে অথবা সাবমেন্ডিবুলার গ্যাংলিয়নে আসছে। টেরিগো প্যালাটাইন সাপ্লাই দিচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে বা নেজাল প্যালাটাইন গ্ল্যান্ডকে, আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সাপ্লাই দিচ্ছে সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সালাইভারি গ্ল্যান্ডকে। আমরা আরো ডিটেলস বলবো, এখন এই মনে না থাকলে সমস্যা নেই, মানে এমন ভাবে বলবো যাতে পরে মনে থাকে, মুখস্থ না করার লাগে। তারপর আসি না, নাইট ক্রেনিয়াল নার্ভ 9, ওর এই যে ফাইবার গুলো এসে কত দূর আসছে, এসে এই এ হচ্ছে আহ এই গ্যাংলিয়নটা হচ্ছে আমাদের এই প্যারোটিড ইয়াতে সাপ্লাই দেয় আর কি, প্যারোটিড গ্ল্যান্ডে। তাহলে হচ্ছে আমরা বললাম ফেশিয়াল নার্ভে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড মেইন যেগুলো তিনটা আর কি, এটা হচ্ছে সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড। তো সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল হচ্ছে ফেশিয়াল নার্ভ, আর এই প্যারোটিডকে সাপ্লাই দিতেছে হচ্ছে মানে সালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিডকে সাপ্লাই দিতেছে হচ্ছে গ্রোথ ফ্যারেঞ্জিয়াল নার্ভ। তাহলে আর হচ্ছে এই যে ইয়া 10 আর কি, মানে ভ্যাগাস নার্ভ। তো ভ্যাগাস নার্ভ তো সবচেয়ে প্যারাসিম্পাথেটিকের যতগুলো আছে সবগুলোর মধ্যে এই 75% নার্ভ ফাইবার ক্যারি করে। তো ভ্যাগাস নার্ভটা বিশাল এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড, একেবারে আমাদের ল্যারিংস ফ্যারিংস থেকে, ল্যারিংস ফ্যারিংস ইসোফেগাস, স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, তারপর হচ্ছে হার্ট, আহ লাংস, সবই মোটামুটি সে করে আর কি। যার কারণে এটা আমরা যদি দেখি ভ্যাগাস নার্ভের, এগুলো সবই প্রি গ্যাংলিয়নিক ফাইবার। এই যে হার্ট, স্টোমাক, কোলন, স্মল ইন্টেস্টিন, মোটামুটি অনেক দূর একেবারে। ওই যে কি বলে ডিওড্রাম, জেজুনাম, মাইলিয়াম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, মোটামুটি এত দূর দেয়। তাইলে ও বিশাল একটা এরিয়া কভার করে, এবং ওর জায়গায় এরকম কোনো গ্যাংলিয়া দেখতেছি না আমরা। তাহলে ওর যে গ্যাংলিয়ান গুলো, তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলোই আমাদের অর্গান পর্যন্ত চলে আসে। এই অর্গানের দেয়ালে মানে মুরাল, ইন্ট্রামুরাল অর্গানের ভিতরে ছোট ছোট গ্যাংলিয়ন থাকে, এগুলোর সাথে সে কানেক্ট করে। তার মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা অনেক লম্বা প্যারাসিম্পেথেটিকের, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার খুব ছোট। তাহলে এটা হচ্ছে সিম্পাথেটিকের সাথে আর একটা পার্থক্য আমরা পাইলাম। আর স্যাক্রাল গুলো কি করতেছে, এই স্যাক্রাল গুলো দেখেন এই জেনিটালিয়া ব্লাডার মানে নিচের দিকে, যেহেতু স্যাক্রাল আউটপুট নিচের দিকে, তো নিচের দিকে সাপ্লাই দিতেছে। তার মানে মোটামুটি এদের দ্বারাও পুরো বডি কাভার হলো, এটার দ্বারা কাভার হলো। এখন আমরা পরের ইয়েতে যাই, কোশ্চেন থাকলে করেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা স্মরণে স্বপনে জাগরণে সবসময় লাগবে। সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম যে প্যারাসিম্পাথেটিকের প্রি গ্যাংলিয়নিক নিউরন, তারপরে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। তাহলে আমরা প্রথমেই একটা কথা বলেছিলাম যে প্যারাসিম্পাথেটিক এর প্রি গ্যাংলিয়নিক নিউরন অনেক বড় হয় লেংথ, তাহলে সেটা এখানে দেখানো হয়েছে। পোস্ট গ্যাংলিয়নিকটা ছোট হয়। এখন কোনটা কোন কেমিক্যাল রিলিজ করে, এটা হচ্ছে এখানকার আলোচ্য বিষয়। দেখেন প্যারাসিম্পাথেটিক এর প্রি গ্যাংলিয়নিক ফাইবার তার নার্ভ এন্ডিং এ রিলিজ করে স্টাইল কোলিন। আচ্ছা, এই নার্ভাস সিস্টেমকে, অটোনমিক নার্ভাস সিস্টেমকে আরেক ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে কোলিনার্জিক, নরএড্রিনার্জিক। কি কি বললাম, দুইটা, এটা একটা ভাগের সিস্টেম, কোলিনার্জিক আর এটা হচ্ছে নন অ্যাড্রেনার্জিক। এটা কিসের ভিত্তি করে হয়েছে, এটা হচ্ছে যে নার্ভ গুলো আমার কোলিনার্জিক মানে এসিটাইল কোলিন রিলিজ করতেছে তারা কোলিনার্জিক, যারা নন অ্যাড্রেনালিন রিলিজ করতেছে
তার হচ্ছে নরএড্রেনার্জিক। এরকম সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক যাই হোক, মানে যে এসিটাইলকোলিন রিলিজ করবে সে কোলিনার্জিক। ব্যাপারটা এরকম, ব্যাপারটা এমন না যে প্যারাসিম্পাথেটিক মানে কোলিনার্জিক, এরকম না। যে কোলিনার মানে এসিটাইলকোলিন রিলিজ করবে সে কোলিনার্জিক, যে নরএড্রেনালিন রিলিজ করবে সে নরএড্রেনার্জিক নিউরন। এখন আমরা আবার আগের কথায় ফিরে আসি। তাহলে প্যারাসিম্পাথেটিকের যে প্রি গ্যাংগ্লিয়নিক ফাইবার বললাম, সে রিলিজ করে এসিটাইলকোলিন। এখন তারপর তো সিনাপস হলো একটা গ্যাংলিয়নে গিয়ে, ছোট্ট, হয়তো ইন্ট্রামুরাল, স্টোমাকের ওয়ালে বা ইন্টেস্টিনের ওয়ালে গ্যাংলিয়নের সাথে সে বাইন্ড করলো। করার পরে এই যে ফাইবার গুলো রিলিজ হইলো, এটা পোস্ট গ্যাংলিয়নিক। পোস্ট গ্যাংলিয়নিক তার নার্ভ এন্ডিংকে রিলিজ করা হচ্ছে স্টাইলকোলিন। তাহলে এখানে আমরা দেখলাম কি, প্যারাসিম্পথেটিক তার প্রি গ্যাংলিয়নিক ফাইবারও স্টাইলকোলিন রিলিজ করে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারও স্টাইলকোলিন রিলিজ করে। নিউরোট্রান্সমিটার আমরা এগুলো স্টাইলকোলিন বলেছি এর আগের দিন, নিউরোট্রান্সমিটার করেছি। তো বলেছিলাম যে সবচেয়ে ক্লাসিক হলো অ্যাসিটাইলকোলিন। তাহলে মনে রাখি, প্যারাসিম্পাথেটিক এর প্রি গ্যাংলিয়নিক অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিয়নিক অ্যাসিটাইলকোলিন। এখন সিম্পাথেটিক, সিম্পাথেটিক প্রি গ্যাংলিয়নিক ফাইবার খুব ছোট, রিলিজ করে কি ভাইয়া ওই যে আরেক অ্যাসিটাইল। ভাইয়া, হুম হুম। ওই যে মোসাকারিনিক রিসেপ্টর যেটা, এটা একটু বলবেন না? ও মাসকুলিনিক রিসেপ্টর, এটা বলতেছি, একটু পরে বলতেছি। এটা শেষ করে ওটা বলতেছি যে এখন সিম্পাথেটিক প্রি গ্যাংলিয়নিক ফাইবার রিলিজ করতে অ্যাসিটাইলকোলিন। তারপর সে ইম্পালস জেনারেট মানে অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো, সেটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনে কাজ করলো। সে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন আবার ইম্পালস মানে অ্যাকশন পটেনশিয়াল নিয়ে গেল, যাওয়ার পর সে রিলিজ করতেছে কি নরএপিনেফ্রিন। এই যেটা হলো আমাদের আজকের বক্তব্য। তাহলে সিম্প্যাথেটিকেরও প্রি গ্যাংলিয়নিক এক্সিটাইলকোলিন, কিন্তু সিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক রিলিজ করতেছে নরঅ্যাড্রিনালিন। এক্সেপ্ট, এখানে আবার এক্সেপশন আছে, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডে যে সিম্প্যাথেটিকের সাপ্লাই আছে পোস্ট গ্যাংলিয়নিক, সেখানে আবার সে এসিটাইলকোলিন রিলিজ করে। ওই জন্য একটু আগে বললাম যে কোলিনার্জিক আর নরঅ্যাড্রিনার্জিক ভাগ করলে এই চিন্তাটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের বক্তব্য কি, এখন একটু বক্তব্যটা সহজ করি। সেটা হচ্ছে দেখেন, প্যারাসিম্প্যাথেটিক প্রি গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন, সিম্প্যাথেটিক প্রি গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন। তাহলে আমরা বলতে পারি সকল প্রকার প্রি গ্যাংলিয়নিক নিউরন এসিটাইলকোলিন রিলিজ করে। এটা হচ্ছে মনে রাখতে হবে। সকল প্রকার মানে সিম্প্যাথেটিক হোক প্যারাসিম্প্যাথেটিক হোক, প্রি গ্যাংলিয়নিক মানে সে এসিটাইলকোলিন রিলিজ করবে। গেল। তারপর আসেন প্যারাসিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন, গেল। কিন্তু সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক আলাদা, নন এপিনেফ্রিন। সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন রিলিজ করে কে, যে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় সোয়েট গ্ল্যান্ডে, এই যে এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড। ঠিক আছে, গেল। এখন আসেন অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা আমরা বললাম কি, অ্যাড্রিনাল মেডুলা সে একটা মডিফাইড পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বা গ্যাংলিয়ন। তাহলে অ্যাড্রিনাল মেডুলাতে যে ফাইবার গুলো যাবে সেগুলো যদি আমরা প্রি গ্যাংলিয়নিক বলি, তাহলে একটু আগে আমরা বলেই ফেলেছি অল প্রি গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন। তাহলে এখানেও ঠিক আছে সেই সূত্র। যদি এখানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার ধরি, অ্যাড্রিনাল মেডুলাতে যেটা গেছে, অ্যাড্রিনাল মেডুলাকে গ্যাংলিয়ন ধরলাম, তাহলে ওখানে যেটা গেছে সেটা প্রি গ্যাংলিয়নিক, সে রিলিজ করতেছে এসিটাইলকোলিন। আমরা এটা ওই সূত্রে পড়ে গেল, অল প্রি গ্যাংলিয়নিক হচ্ছে এসিটাইলকোলিন। গেল। এখন অ্যাড্রিনালিন কি রিলিজ করে আমরা জানি, এরপর এসিটাইলকোলিন করে না, ইপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন। এবার আসেন সোমাটিক। সোমাটিক যেটা আমরা বলি, এই যে আমাদের এই যে স্কেলেটাল মাসলটা তো নড়াই দিয়েছি, এখানে যে ফাইবার গুলো আমাদের আসে সেগুলো আসলে এসিটাইলকোলিন রিলিজ করে। এটা সহজ, মানে আপনি তো ওইভাবে ধরেন। এটাকে যদি ধরে নেই এমনিতেই বোঝার জন্য, মনে রাখার জন্য, এটাকে যদি প্রি গ্যাংলিয়নিক ধরি আর কি, যে নিউরোমাসকুলার জাংশন যেটা, যে এটা প্রি গ্যাংলিয়নিক ধরলাম, তাহলে এসিটাইলকোলিন। তাহলে এটা মনে রাখা সহজ যে অল প্রি গ্যাংলিয়নিক সব হলো এসিটাইলকোলিন। তাহলে সিম্প্যাথিকের সাথে এসিটাইলকোলিনের সম্পর্ক নাই তেমন একটা। তাহলে সিম্প্যাথিক হচ্ছে নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন না। অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে সম্পর্কিত। তাহলে সিম্প্যাথিক নার্ভ টার্মিনাল থেকে আসবে নর অ্যাড্রিনালিন। এক্সেপশন কি সোয়েট গ্ল্যান্ড, তাহলে এসে এসিটাইলকোলিন। তাহলে আমি যদি বলি, যদি পরীক্ষায় আসে কোথা থেকে এসিটাইলকোলিন রিলিজ হয় বা স্টেম গুলো দেয়, একটা দিল পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক নিউরন, ট্রু অর ফলস? পোস্ট গ্যাংলিয়নিক পোস্ট প্যারাসিম্প্যাথেটিক, পোস্ট মানে ফলস হবে তাহলে? প্যারাসিম্প্যাথেটিক পোস্ট না না, গ্যাংলিয়নিক। ও প্যারাসিম্পেথেটিক প্যারাসিম্প্যাথেটিক, দুইটার মধ্যে দিতে হয়, প্রি গ্যাংলিয়নিক হ্যাঁ পোস্ট প্রো। প্যারাসিম্প্যাথেটিক সব এসিটাইলকোলিন, প্রি পোস্ট সব এসিটাইলকোলিন।
তাহলে জি পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পাথেটিক তাহলে ট্রু হবে, যদি আমরা বলি যে এসিটাইলকোলিন। ঠিক আছে, জি প্যারাসিম্পাথেটিকের সব হচ্ছে এসিটাইলকোলিন, এই যে আমরা ছবিটা দেখি, এটা প্যারাসিম্পাথেটিক। হ্যাঁ, ওর প্রি গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন, ওর পোস্ট গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন। ঠিক আছে, আর সিম্প্যাথেটিকের হচ্ছে প্রি গ্যাংলিয়নিক এসিটাইলকোলিন, সিম্প্যাথেটিক তো নরএপিনেফ্রিন, অ্যাড্রিনাল মেডুলা হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো তোমরা জানি। আর এটা তো ওইরকম কি মানে পোস্ট গ্যাংলিয়নিক কিছু নাই, তারপরেও মনে রাখার জন্য আমরা বলছিলাম যে তাহলে যদি আমরা বলি যে এসিটাইলকোলিন কোথা থেকে আসে বা কোথায় করে, তাহলে এগুলো আমরা বলতে পারবো, আশা করা যায়। এখন আসি আমরা যা বলতে চাইছিলাম, রিসেপ্টর, ভাই যেটা জানতে চাইলেন। রিসেপ্টর গুলো হচ্ছে এই যে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আর কোলিনার্জিক রিসেপ্টর, এইভাবে ভাগ করা হয়। অ্যাড্রিনার্জিক আর হচ্ছে কোলিনার্জিক। তাহলে কোলিনার্জিক রিসেপ্টর আর অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, অ্যাড্রিনার্জিক রিসেপ্টর কোনটা, এই দেখলো আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, মানে আলফা আর বিটা ওয়ান আর টু, এগুলো হচ্ছে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর। আর কোলিনার্জিক রিসেপ্টর হচ্ছে দুই প্রকার, নিকোটিনিক আর মাসক্রেনিক। নিকোটিনিক আর মাসক্রেনিক আছে, এগুলো আমরা ডিটেল একটু পরে বলবো। তারপর এখানে যে জিজ্ঞেস করছেন একটু বলে জাস্ট টাচ দিলাম, একটু পরে আমরা এটা একটু আর একটু ভালো করে দেখবো। তাহলে নিকোটিনিক আর হচ্ছে মাসক্রেনিক রিসেপ্টর। এখন আসি, এই যে প্যারাসিম্পাথেটিক যদি আমরা ছবিটা দেখি, যে প্রি গ্যাংলিয়ন থেকে এসিটাইলকোলিন রিলিজ করলো, পোস্ট গ্যাংলিয়ন থেকে এসিটাইলকোলিন রিলিজ হলো। এখন আচ্ছা, এখান থেকে কি আমরা আরেকটা কথা বলতে পারি না, ওই যে একটু আগে যে বললাম যে আমরা দুই ভাগে অটোনমিক নার্ভাস সিস্টেম ভাগ করতে পারি, এটা কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেম। কোলিনার্জিক নার্ভাস সিস্টেম মানে যে এসিটাইলকোলিন রিলিজ করে, অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেম মানে যে অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন এগুলো রিলিজ করে, এই তো হিসাব। তাহলে অ্যাড্রিনালিনের জন্য হচ্ছে আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, এগুলো রিসেপ্টর। কোলিনার্জিকের জন্য মানে এসিটাইলকোলিন, ওর জন্য হচ্ছে মাসক্রেনিক আর নিকোটিনিক। এখন নিকোটিনিক না মাসক্রেনিক কোনটা হবে, সেটা আমরা একটু দেখবো, একটু ক্লিয়ার করে নিই এগুলো। মনে রাখা সহজ জন্য যদি আমি বলি, সেটা হচ্ছে মাসক্রেনিক রিসেপ্টর কই দেখেন, প্যারাসিম্পেথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক যে নিউরন, ধরা যাক প্যারাসিম্পেথেটিক ইফেক্ট দিবে, ধরা যাক আমার চোখে ইফেক্ট দিবে, হ্যাঁ, বা গাটে ইফেক্ট দিবে। প্যারাসিম্পেথেটিক ফাইবার গাট আছে না, গাট হয়তো পেরিস্টালসিস করবে, তো সেখানে তো নিউরোট্রান্সমিটার রিলিজ করতে হবে, সেটা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। মানে হচ্ছে আমার ধরা যাক এই ক্রেনিয়াল ধরনের ভ্যাগাস নার্ভ, ধরা যাক ক্রেনিয়াল, এখান থেকে নিউক্লিয়াস ভ্যাগাস নার্ভে, এখান থেকে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গেছে আমাদের গাট ওয়ালে, ইন্টেস্টিনাল ওয়ালে, পেরিস্টালসিস করাইতে হবে। তাহলে এখান থেকে এখানে গেছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, আর এখানে হচ্ছে এই ওয়ালের ভিতরে আছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। তো সেই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার তো একটা মিডিয়েটর রিলিজ করতে হবে, নিউরোট্রান্সমিটার, সে কি রিলিজ করবে, এসিটাইলকোলিন রিলিজ করবে, করলো এসিটাইলকোলিন রিলিজ। এখন সেই এসিটাইলকোলিনটা কোন রিসেপ্টরের উপর কাজ করবে, মাসক্রেনিক নাকি নিকোটিনিক, কোন রিসেপ্টর, মাসক্রেনিক রিসেপ্টর। এটা হচ্ছে তাহলে প্যারাসিম্পেথেটিক একটাই, মনে রাখবেন প্যারাসিম্পেথেটিক সব মাসক্রেনিক রিসেপ্টর উপর কাজ করবে। ইফেক্টর অর্গানে যা আছে মাসক্রেনিক রিসেপ্টর, মাসক্রেনিক রিসেপ্টরের টাইপস আছে, কিন্তু ওভারঅল যদি বলি প্যারাসিম্পেথেটিক কাজ করবে কার উপর, মাসক্রেনিক রিসেপ্টরের উপরে। শেষ, মানে ইফেক্টর, ইফেক্ট যে দিবে, গাটে দিক, স্টমাকে দিক, হার্টে দিক, আই বলে দিক, যেখানেই দিক, তাহলে ও হচ্ছে ইফেক্টর অর্গানে কাজ করবে মাসক্রেনিক রিসেপ্টর। শেষ, প্যারাসিম্পেথেটিক আলাপ। এখন এস- এই এসিটাইল কিন্তু শুধু প্যারাসিম্পেথেটিক পোস্ট গ্যাংলিয়নিক থেকে রিলিজ হয় না, সবখান থেকে, তাহলে সবখান বাকিগুলোতে কিসের উপর কাজ করে দেখেন, এই যে এসিটাইল কিন্তু এখানে রিলিজ হয়, এখানে রিলিজ হয়, এখানে রিলিজ হয়, এখানে রিলিজ হয়, কোথায় কিসের উপর কাজ করবে বলেন তো, বাকি সব নিকোটিন, নিকোটিনিক, নিকোটিনিক, নিকোটিন। এটা নিয়ে আশা করি ঝামেলা নাই। সিম্প্যাথেটিক একটাই কথা, সিম্প্যাথেটিক হোক বা যাই হোক, মূল কথা হচ্ছে এপিনেফ্রিন নর এপিনেফ্রিন। যদি অ্যাড্রিনালিন থেকেও আসে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে আসে না, এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ব্লাড সার্কুলেশনে যাবে, ব্লাড সার্কুলেশন থেকে বিভিন্ন টিস্যুতে যাবে, টিস্যুতে গিয়ে আলফা বিটা এইসব রিসেপ্টরের উপর কাজ করবে। তার মানে অ্যাড্রিনালিন রিসেপ্টর হচ্ছে আলফা বিটা, আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু। তার মানে সিম্প্যাথেটিক নিয়ে কোনো ঝামেলা নাই, সে ঝামেলা আছে পরে, কিন্তু ওভারঅল যদি আমরা বলি ব্রড টার্মে, সিম্প্যাথেটিক হচ্ছে আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টুর উপর, আলফা বিটা রিসেপ্টরের উপর কাজ করবে। প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টর যেটা মানে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের যে এসিটাইলকোলিন রিলিজ হবে ইফেক্টর, সেটা কাজ করবে মাসক্রেনিক রিসেপ্টরের উপরে। বাকি যা আছে, যত জায়গায় এসিটাইলকোলিন আছে, এসিটাইলকোলিন তো কোলিনার্জিক, তার মানে সে কোলিনার্জিক রিসেপ্টরের উপর কাজ করবে, হয় মাসক্রেনিক অথবা নিকোটিনিক।
কিন্তু বাকি সবগুলোই হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। সেটা এই যে প্রমাণ কি, এই যে এখানে হচ্ছে ক্লিয়ার করে নিই। এই যে এখানে নিকোটিনিক রিসেপ্টর এন এন, এর উপরে কাজ করবে এই এসিটাইলকোলিন। এই যে এখানে নিকোটিনিক রিসেপ্টর এর উপর কাজ করবে এই এসিটাইলকোলিন। এই যে এখানে নিকোটিনিক রিসেপ্টর এর উপরে কাজ করবে এই এসিটাইলকোলিন। এই যে এখানে নিকোটিনিক রিসেপ্টর এর উপর কাজ করবে এসিটাইলকোলিন। কিন্তু এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে নিকোটিনিক সব রিসেপ্টর দেখেন এন এন দেওয়া, মানে নিউরন সাথে সম্পর্কিত। আর এটা যেহেতু মাসল, স্কেলেটাল মাসলে, যেহেতু সোমাটিক, যেহেতু এটা সোমাটিক মানে আমাদের মাসলে সাপ্লাই, তার মানে এখানে নিকোটিনিক রিসেপ্টরটা হচ্ছে এন এম, এম মানে হচ্ছে মাসল, বাকিগুলো সব হচ্ছে নিউরন আর কি, এই জন্য। তাহলে এটা আমরা যদি সামারাইজ করি, সেটা হচ্ছে প্যারাসিন কোষ গ্যাংলিয়নিক গ্রুপ, মানে এসিটাইলকোলিন বা কেক রিলিজ করে সকল প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার রিলিজ করবে এসিটাইলকোলিন। প্যারাসিম্পেথেটিক পোস্ট গ্যাংলিয়নিকও এসিটাইলকোলিন। কিন্তু প্যারাসিম্পেথেটিক, সরি, সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে নরএপিনেফ্রিন, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ডে যে সাপ্লাই, সেটা আবার এসিটাইলকোলিন। অ্যাড্রিনাল মেডুলায় যেটা যাবে এসিটাইলকোলিন, সোমাটিক সাপ্লাইজে সেও এসিটাইলকোলিন গেল, এসিটাইলকোলিন আর এপিনেফ্রিন গেল, নরএপিনেফ্রিন। এখন আসি রিসেপ্টর টাইপ, মানে সিম্প্যাথেটিক বা অ্যাড্রিনাল মেডুলারি যে সিক্রেশন গুলো আছে, মানে এপিনেফ্রিন আর এপিনেফ্রিন কাজ করবে আলফা এবং বিটা রিসেপ্টরের উপরে, শেষ। আর এসিটাইলকোলিন যদি অনেক জায়গা থেকে সিক্রেশন হয়, তাহলে অনেক জায়গাতে হয় নিকোটিনিক অথবা মাস্টার্নিক রিসেপ্টর উপর কাজ করবে। তো শুধুমাত্র প্যারাসিম্পেথেটিক পোস্ট গ্যাংলিয়নিক বা প্যারাসিম্পেথেটিক যে ইফেক্টর অর্গানে কাজ করবে, সেখানে মাস্টার্নিক রিসেপ্টর উপর কাজ করবে, বাদ বাকি সব জায়গায় নিকোটিনিক রিসেপ্টর। তো মাসলের জায়গায় কাজ করবে নিউরো মাসকুলার জাংশন, সোমাটিক সাপ্লাই যেগুলো নার্ভ দিয়ে মাসলে সাপ্লাই দিচ্ছে, নিউরো মাসকুলার জাংশনে নিকোটিনিক রিসেপ্টর টাইপ হচ্ছে এন এম, বাকিগুলো এন এন। এটা হচ্ছে শর্টকাটে পুরোটা ব্রিফ। ভাই কোনো সমস্যা থাকলে বলেন। না, না ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আসেন পার্থক্যটা দেখি আমরা। তো দুইটা বইয়ের দুইটা, একটা স্নেলের নিউরো অ্যানাটমি, একটা হচ্ছে এটা লিন্ডার ফিজিওলজি। আচ্ছা, তো আমরা যে কোনো এক পাশেরটা আগে দেখি। এই পাশেরটা দেখা যায়, বাম পাশেরটা। সোমাটিক হচ্ছে আমরা বলি ফাইট অর ফ্লাইট কন্ডিশন, মানে একটা স্ট্রেস, একটা ইমার্জেন্সি কন্ডিশন, হঠাৎ করে ভয় পাইছি কোনো কিছু দেখে, দৌড় শুরু করলাম, পুলিশ মার শুরু করছে, আমরা দৌড় দিতেছি, এগুলো হচ্ছে সিম্প্যাথেটিকের কাজ। তাহলে সিম্প্যাথেটিক হচ্ছে আবার প্রিপেয়ার্স বডি ফর ইমার্জেন্সি। সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এইটা কখনোই মুখস্থ করবেন না, এটা পুরোটাই বুঝে বুঝে। তাহলে ইমার্জেন্সি কন্ডিশন একটা হচ্ছে আমাদের রেস্টিং কন্ডিশন, শেষ, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আউটফ্লো কি থোরাকুলাম বা আউটফ্লো আমরা জানি, ক্রেনিয়াল নার্ভ আর স্যাক্রাল নার্ভ, ক্রেনিয়াল স্যাক্রাল আউটফ্লো। গ্যাংলিয়া কি বলেছিলাম, প্যারাভার্টিব্রাল এবং প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া, সেগুলো নামও বলেছে। আর এখানে হচ্ছে স্মল গ্যাংলিয়া ক্লোজ টু ভিসেরা, বললাম যে ভিসেরার গায়ে গায়ে গ্যাংলিয়া লাগিয়ে থাকতে পারেন, অথবা ক্রেনিয়াল নার্ভের জন্য অটিক গ্যাংলিয়া, সিলিয়ারি গ্যাংলিয়ন, এইসব, টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন, এইসব। তারপর যে নিউরোট্রান্সমিটার কি রিলিজ হয়, ইসরায়েল কোলিন, গ্যাংলিয়াতে এক্সাইল প্লেন আমরা দেখলাম না, প্রি গ্যাংলিয়া, প্রি গ্যাংলিয়ন নিউরন আর পোস্ট গ্যাংলিয়ন জাংশন, মানে গ্যাংলিয়নে সবসময় এসিটাইল গ্লিন, অল প্রি গ্যাংলিয়ন নিউরন রিলিজ এসিটাইল গ্লিন, তার মানে এসিটাইল গ্লিন দুই জায়গা দিক। গ্যাংলিয়ন ব্লকার এগুলো পড়া, এগুলো আসলে ফার্মাকোলজি পড়ার সময় থাকলে এগুলো বলা যাইতো, কিন্তু সময় নাই। তারপর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, কি বলেছিলাম, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো নন মাইলিনেটেড, হ্যাঁ। তো পোস্ট গ্যাংলিয়ন ফাইবার সিম্প্যাথেটিকেরটা বড়, কারণ সিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিয়ন ফাইবার খুব ছোট, স্পাইনাল নার্ভ দিয়ে বেরোয় ভার্টিব্রার পাশেই গ্যাংলিয়ন, তার মানে অল্প একটু প্রি গ্যাংলিয়নিক ফাইবার গ্যাংলিয়ন থেকে বেড়ে অর্গান পর্যন্ত গেছে, তারা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বড়। তাহলে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার লং, নন মাইলিনেটেড। আর প্যারাসিম্পথেটিক কি বলছিলাম, পুরো ব্রেন থেকে বা স্পাইনাল কর্ড থেকে এসে ভিসেরা পর্যন্ত আসে, প্রি গ্যাংলিয়নিক, ভিসেরার ওয়ালে সামান্য ছোট্ট পোস্ট গ্যাংলিয়নিক। তাহলে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শর্ট এবং নন মাইলিনেটেড। নিউরোট্রান্সমিটার পোস্ট গ্যাংলিয়নিক এন্ডিং, এবার দেখেন কথা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক এন্ডিং। পোস্ট গ্যাংলিয়নিক এন্ডিং এ কি বলছিলাম, কি বলে, আহ প্যারাসিম্পেথেটিকে হ্যাঁ, অ্যাসিটাইল কোলিন, প্যারাসিম্পথেটিক হচ্ছে এস্টাইলকোলিন, এই যে অল এন্ডিং এ, এটা তো বলেই দেওয়া আছে। আর সিম্পথেটিকে কি, আর সিম্পেথেটিকে নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে।
Exactly. এই মোটামুটি। হায়ার সেন্টার কিন্তু হাইপোথ্যালামাস, এই অটোনমিক নার্ভাস সিস্টেমের হায়ার সেন্টার হচ্ছে হাইপোথ্যালামাস। এখন যেসব ড্রাগ দিলে এই সিম্প্যাথেটিকের মতোই কাজকর্ম করবে, এগুলো বলি সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। যেসব ড্রাগ দিলে, ওষুধ দিলে প্যারাসিম্প্যাথেটিকের মতো অ্যাকশন দিবে, এগুলো বলি প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। এই সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ যেমন আইসোপ্রোটিনিনল, তারপর হচ্ছে প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ যেমন পাইলোকার্পিন, এগুলো বিভিন্ন ইউজ আছে। তখন এই পাশে একটু তাকাই, এই ওই একই কথা, অরিজিন হচ্ছে থ্রোকোলাম্বার কিনোসেক্টাল, প্রিগ্যাংগ্লিয়নিক নার্ভ ফাইবার, সিম্প্যাথেটিকের হচ্ছে শর্ট, এটা লং, নিউরোট্রান্সমিটার এসিটাইলকোলিন করেছিলাম, এই রিসেপ্টর গ্যাংলিয়ন, এই যে নিকোটিনিক, হ্যাঁ, যেহেতু এসিটাইলকোলিন রিলিজ হয় ইয়াতে দুই জায়গাতেই, তাহলে দুই জায়গাতেই হয় নিকোটিনিক মানে মাসক্রেনিক, কিন্তু মাসক্রেনিক তো আমরা জানি শুধু এক জায়গাতেই, পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পথেটিক, কিন্তু যেহেতু এখানে বলতেছি গ্যাংলিয়নে, তার মানে নিকোটিনিক, আমরা একটু ছবি দেখাইছি। পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার লং আর শর্ট, ইফেক্ট এগুলো তেমন কিছু নেই, আমরা পরে বলবো। আর এই রিসেপ্টর, সিম্পথেটিক রিসেপ্টর বলছে আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু। আর প্যারাসিম্পথেটিক রিসেপ্টর হচ্ছে মাসক্রেনিক। কোথায়? এই যে ইফেক্টর অর্গানে, ইফেক্টর অর্গানে মাসক্রেনিক। কিন্তু অন্য জায়গায় কিন্তু সব মাসক্রেনিক নিকোটিনিক, হ্যাঁ। আর স্কেলেটাল মাসল আমরা বললাম না, নিউরোমাসকুলার জাংশনে কি নিকোটিন রিসেপ্টর, এটা একদম রিলিজ হয়। তাহলে ছবিটা আমরা আরেকবার একটু দেখতে পারি, যদি মনে হয় যে না ভুলে গেলাম নাকি ছবিটা। এই ছবিটা আরেকবার দেখি, এখানে আমরা আবার বলবো, সমস্যা নাই, যেহেতু আছে ওখানে। এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, ওই প্রথম জি, ক্লাসে না জি কোন ভাই, ক্লাসে ক্লিয়ার। একটা কোশ্চেন কোশ্চেন করছিলাম সম্ভবত, যে এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদেরকে, এটা ভয় পাইছি একটা জিনিস দেখে আমি দৌড়াইতেছি ভয়ে, তো আমার কোথাও ব্লাড ভেসেলস কনস্ট্রিক্ট হইতেছে, কোথাও ডাইলেট হইতেছে, এটা কে ঠিক করবে? কোথায় কনস্ট্রিক্ট হবে, কোথায় ডাইলেট হবে? এটা হলো ঠিক করবে রিসেপ্টর। কোন রিসেপ্টর স্টিমুলেটেড হইতেছে তার উপর ডিপেন্ড করবে এটা। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কোন রিসেপ্টর কোথায় থাকে, কোথায় কোন রিসেপ্টর থাকে, এই জিনিসটা যদি আপনি মানে মুখস্থ না করে মনে রাখতে চান, তাহলে এই এতটুকু কথাই যথেষ্ট। তাহলে এতটুকু কথাই যথেষ্ট, যে অথবা লিনটাতে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখতে পাবো। মানে ধরেন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আমি হঠাৎ করে, যখন ভূমিকম্প শুরু হয়েছে, তখন হঠাৎ করে আমি যখন দৌড় দিব, আমি বিল্ডিং এর 5 তলায় থাকি, আর নেমে হয়তো নিচে নেমে রাস্তায় চলে যাব, এই যে হঠাৎ যে একটা কন্ডিশন, একটা স্ট্রেসফুল কন্ডিশন, সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভ হইলো। এখন এইটা, তাহলে বডিতে এমন কিছু জায়গা থাকবে যে জায়গায় আমার কিছু জিনিসকে স্টিমুলেট করা লাগবে, কিছু জিনিসকে ইনহিবিট করা লাগবে। যেমন যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, আমি যখন দৌড়াইতেছি তড়িঘড়ি করে, লিফট ইউজ করা যাবে না যেহেতু ভূমিকম্প হচ্ছে বা আগুন লাগছে, দৌড়াইতেছি তড়িঘড়ি করে, তাহলে আমার ব্লাড সাপ্লাই বেশি লাগবে মাসলে, পায়ের মাসলে, তাই না? বিশেষ করে ব্লাড সাপ্লাই বেশি লাগবে, কারণ পায়ের মাসল তখন বেশি পরিমাণে এটিপি ইউজ করবে, ওর বেশি পরিমাণে এটিপি লাগবে, বেশি পরিমাণে গ্লাইকোলাইসিস হবে, অ্যারোবিক, তারপর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চলে যাবে। মূল কথা হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই লাগবে, নিউট্রিশন লাগবে, অক্সিজেন লাগবে। কিন্তু সেই মুহূর্তে তোমার এই স্কিনে অত ব্লাড সাপ্লাই দরকার নেই, সেই মুহূর্তে তোমার স্কিনে ব্লাড সাপ্লাই অত দরকার নাই, অথবা সেই মুহূর্তে তোমার স্টোমাকে ব্লাড সাপ্লাই দরকার নাই। মানে আমি তড়ি ঘড়ি করে জীবন বাঁচাতেছি, সেই মুহূর্তে তোমার স্টোমাকের খাদ্য হজম করা দরকার, বা পেরিস্টালসিস করা দরকার, এগুলো খুব বেশি জরুরি কাজ। তার মানে আমি যখন দৌড়াবো ভয়ে পরিমরি করে, তখন আমার এই স্টোমাকে ভ্যাসো কনস্ট্রিকশন হওয়া দরকার, গাটে ভ্যাসো কনস্ট্রিকশন হওয়া দরকার, কিন্তু মাসলে ভ্যাসো ডাইলেশন হওয়া দরকার। ভেসেল ডাইলেট হবে, বেশি পরিমাণ ব্লাড ফ্লো যাবে, এই জিনিসগুলো দরকার। তাহলে এটাই বলতে যে যে কোনো কন্ডিশনে আমাদের যখন বডিতে যে জিনিসটা এক্সাইট হওয়া লাগবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির সময় যে টিস্যুটা আমার এক্সাইটেড হইতে হবে, যেটাকে আমার স্টিমুলেটেড হইতে হবে, তাদের থাকতে হবে আলফা ওয়ান রিসেপ্টর। রিসেপ্টর কি কি বললাম আমরা? আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু। তাদের থাকতে হবে, তাদের থাকা উচিত আলফা ওয়ান রিসেপ্টর।
তাহলে আলফা ওয়ানের সাথে স্টিমুলেশনের সম্পর্ক আছে নাকি? যদি আমরা লিন্ডার বইয়ের ছবিটা দেখি, দেখবেন যে আলফা ওয়ান হচ্ছে স্টিমুলেটরি ইফেক্ট, এই যে ইনস্টিটিউট ট্রাইফসফেট ক্যালসিয়াম এদেরকে বাড়ায় দেয়। যাক, এটা এই ছবি আমরা আলোচনা করবো না। যদি আগ্রহ থাকে এই ছবিটা দেখলেই বুঝবেন, আমার কথা শুনলেই, আলাদা করে বলা লাগবে না। এই কথা ক্লিয়ার কিনা? তাহলে যেসব টিস্যু আমার স্টিমুলেট হতে হবে সিম্পাথেটিকের সময়, তাদেরকে থাকতে হবে আলফা ওয়ান, এক্সেপ্ট হার্ট, কিডনি এবং ফ্যাট সেল, এডিপোসাইট, এদের থাকে হচ্ছে বিটা ওয়ান। মানে এই জিনিসগুলো এক্সাইটেড হইতে গেলে বিটা ওয়ান লাগে, মানে বিটা ওয়ান রিসেপ্টর থাকে আর কি। এই কথা বুঝাইতে পারলাম কিনা? একটু পরে আরো ক্লিয়ার হবে। যে টিস্যুটা আমার স্টিমুলেটেড হইতে হবে, যখন আমি উদাহরণ দেবো তখন ক্লিয়ার হবে। যে টিস্যুটা স্টিমুলেটেড হইতে হবে তার থাকা উচিত আলফা ওয়ান, কারণ আলফা ওয়ান তাহলে স্টিমুলেটরি ইফেক্ট দিবে। আমি যেটা বললাম যে রিসেপ্টর উপর ডিপেন্ড করে, তাহলে আলফা ওয়ান কিন্তু আমি নরএপিনেফ্রিন দিই, মানে নরএপিনেফ্রিন আমি চারজনকেই দিলাম, তাদেরকে চারজনকে আমি নরএপিনেফ্রিন দিলাম। ধরা যাক চারটা রিসেপ্টর এক জায়গায় আছে, চারজনকে আমি নরএপিনেফ্রিন দিলাম, চারজন একই রকম কাজ করবেন, এই জন্য এত কথা বলতেছি। তার মানে আলফা ওয়ান স্টিমুলেটরি ইফেক্ট দিবে, এক্সাইটেড হবে নরএপিনেফ্রিন দিলে। এখন আসি, যেসব টিস্যু আমার ইনহিবিটেড হওয়া দরকার, যেসব টিস্যু আমার ইনহিবিট হওয়া দরকার এই মুহূর্তে, যেমন পেরিস্টালসিস আমার ইনহিবিট হওয়া দরকার, পেরিস্টালসিস আমার দরকার নাই। গ্যাস্ট্রিক সিক্রেশন আমার দরকার নাই, কারণ আমি সিঁড়ি দিয়ে দূরে নামতেছি ভূমিকম্প থেকে বাঁচতে, আমার স্টমাকের সিক্রেশন, আমার ইন্টেস্টাইন সিক্রেশন দরকার নাই। তাহলে এগুলো ইনহিবিট হইতে হবে। আর যেসব জিনিস আমার ইনহিবিট হইতে হবে সেই সব জায়গায় আমার থাকা উচিত বিটা টু রিসেপ্টর, এক্সেপ্ট প্লেটলেট, জিআইটি সামান্য কিছু অংশ যেগুলোতে আমার থাকে আলফা টু। তাহলে এখান থেকে আমি একটা মতে আসতে পারি যে আমার এই যে আলফা ওয়ান, বিটা ওয়ান, এই ভদ্রলোক দুজন হচ্ছে আসলে স্টিমুলেটরি, আর আলফা টু বিটা টু আসলে ইনহিবিটরি। এটা ক্লিয়ার কিনা? আমি আবারও বলি, যে জায়গায় আমার শরীরে অনেক জায়গায় অনেক রিসেপ্টর আছে, আমি রিসেপ্টর গুলো মুখস্থ করবো কিভাবে? মুখস্থ যাতে না করা লাগে সেই জন্য এটা বলতেছি। ধরা যাক বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসেপ্টর, তার মানে যদি আমার নরএপিনেফ্রিন কোথাও, ধরা যাক অ্যাড্রিনাল মেডুলা থেকে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছে, এই এপিনেফ্রিন দিয়ে কোথাও আলফা ওয়ান খুঁজে পাইলো, কোনো একটা সেলে আলফা ওয়ান রিসেপ্টর খুঁজে পাইলো, তার সাথে সে বাইন্ড করলো, করলে সেই সেলটা স্টিমুলেটেড হবে। এটা একটা, অন্যভাবে বললে। আর একটা হচ্ছে যে যে জায়গায় আমার স্টিমুলেটেড হওয়া দরকার আসলে সেই জায়গাতেই আলফা ওয়ান আছে, অথবা বিটা ওয়ান কোন জায়গায়, হার্ট, কিডনি আর এডিপোসাইট হইলে, অথবা যে জায়গাগুলো আমার ইনহিবিট হওয়া দরকার সেখানেই বিটা টু আছে। তাহলে আমাদের মূল আলোচনা কি? মূল আলোচনা কাদের ঘিরে? আলফা ওয়ান আর বিটা টু। ঠিক আছে, এক্সেপশন যদি বাদ দিই, তাহলে এখন আমরা একটু উদাহরণ দিলেই ক্লিয়ার হবে আশা করা যায়। এই যে ধরা যাক আমি হুট করে এটা ধরা যাক রাস্তা দিয়ে হাঁটতে দিয়ে ভূত দেখে ভয় পেলাম, কথার কথা, কোন একটা জিনিস দেখে আমার মনে হলো ভূত, ঠিক? তখন কি আমি চমকে উঠবো তো? বা এই যে আমি দৌড়াবো, এই সিঁড়ি দিয়ে নামতেছি, দৌড়ে দিছি, আগুন লাগছে, ভয়ে দৌড়ে পালাই যাচ্ছি, যখন আমি দৌড়াবো তখন আমার পিউপিল, পিউপিল মানে ওই যে সেই কালো মানে ফাঁকা জায়গাটা আর কি, আইরিসের মাঝখানে যে ফাঁকা জায়গা ছোট্ট, যেটাতে আলো প্রবেশ নিয়ন্ত্রণ হয়, আইরিস দিয়ে আলো কম বেশি হয়, মানে পিউপিল ডাইলেট বা কনস্ট্রিক্ট হলে, পিউপিল কনস্ট্রিক্ট হলে, পিউপিল কনস্ট্রিক্ট মানে চোখ ছোট ছোট করে আমরা দেখি না অনেক সময়, চোখ ছোট ছোট করে কাছের জিনিস দেখি, তাহলে এটা পিউপিল কনস্ট্রিক্ট হওয়া, আলো কম ঢুকানো। এখন আমি যখন দৌড়াবো, পালায় যাব, ভাগবো, তখন আমার পিউপিল কি হওয়া উচিত, কনস্ট্রিকশন নাকি ডাইলেশন? ডাইলেশন। পিউপিল হওয়া উচিত ডাইলেশন, কারণ পিউপিল চোখ বড় বড় হবে, আলো বেশি ঢুকবে, আমার দূরের জিনিস দেখতে হবে, ফার ভিশন লাগবে। যখন আমি পালাবো তখন আমার এই তাকায় তাকায় কাছের জিনিস দেখবো না, তখন আমি এই দূরের জিনিস দেখে দেখে দৌড় দেবো, মানে আমার ফার ভিশন লাগবে, নিয়ার ভিশন না, ফার ভিশন লাগবে, এবং পিপল ডাইলেট লাগবে। তাহলে পিপল ডাইলেট করে লাগে, মানে আমার আইরিসের যদি আমি চিন্তা করি, ধরা যাক আইরিসের
এরকম কিছু আছে রেডিয়াল মাসল, হ্যাঁ, চারপাশ দিয়ে এরকম সরানো। আর কিছু আছে ধরা যাক সার্কুলার মাসল, এরকম আর কি। তো সার্কুলার মাসল, তো সার্কুলার মাসল কনস্ট্রিক্ট করলে দেখেন পিপলটা ছোট হয়ে যাবে, হ্যাঁ, মাঝখানে ফুটাটা ছোট হয়ে যাবে, মানে কনস্ট্রিক্ট করলে, সার্কুলার মাসল যদি অ্যাক্টিভ হয় আর কি। সার্কুলার মাসল মানে কনস্ট্রিক্ট করলে পিপলটা ছোট হবে। আর রেডিয়াল মাসল যদি অ্যাক্টিভ হয়, রেডিয়াল যেগুলো লাগানো দেখাইলাম যে খয়েরি কালারের না ঘি কালারের বা ইয়েলো কালারের, রেডিয়াল মাসল টান দিয়ে পিপলটাকে ডাইলেট করে দিবে। তাহলে এই যে রেডিয়াল মাসল অফ আইরিস, এইটা টান দিতে হবে। টান দিলে পিপিলটা ডাইলেট হবে। তাহলে আমাদের বক্তব্য ছিল যেখানে কোনো কিছুকে স্টিমুলেট করতে হবে, তাহলে আমার যেহেতু পালানোর সময় পিপিলকে বড় করতে হবে, বেশি পরিমাণ আলো যাতে ঢুকে, আমি যে দূরের জিনিসপত্র দেখি সেটা একটু পরে বলতেছি, দূরের জিনিস কিভাবে দেখি। তো যেহেতু আলো ঢুকতে হবে, পিপিল ডাইলেট হতে হবে, রেডিয়াল মাসল অফ আইরিসকে অ্যাক্টিভ হইতে হবে, স্টিমুলেট করতে হবে। তাহলে এই যে স্টিমুলেট করতে হবে, তাহলে কোনো জিনিস যদি স্টিমুলেট হইতে হয় সেখানে কোন রিসেপ্টর থাকবে? আগে আলফা কোথায় দেখে ওয়ান আসি আমরা? বিটা ওয়ান। আলফা ওয়ান আলফা ওয়ান বিটা ওয়ান। অথবা বিটা ওয়ান কিছু জায়গায়, তাহলে মেইনলি আলফা ওয়ান। তাহলে আই বলে আমার রেডিয়াল মাসল অফ আইরিস, এখানে কি মাসল কি রিসেপ্টর থাকবে? আলফা ওয়ান। এটা কি ক্লিয়ার? জি ভাই, এখন আসে ক্লিয়ার। আমার নিয়ার ভিশন লাগবে নাকি ফার ভিশন লাগবে? যখন আমি দৌড়াবো পালায়, তখন তো আমি প্রিপেয়ার করবো না যে আমার কাছের ভিশন লাগবে, তাই না? তো আমি দেখবো কে পারমিশন লাগবে। কোন দিক দিয়ে নিরাপদ জায়গা আছে, আমার ফার ভিশন হবে। আমি তো দৌড়ানোর সময় কাছে দিকে হাঁটি না, যে পায়ের কাছে দিকে হাঁটি না, এদিক সেদিক তাকায় হাঁটি, তাহলে ফার ভিশন লাগবে। ফার ভিশন মানে যদি আমরা আই বলার আরেকটা ছবি আঁকি, ওইখানে তো জায়গা নেই, আছে এখানে আঁকি। সাতটা, এই ধরো, হ্যাঁ? এটা হচ্ছে আমার এই যে সেই কর্নিয়ার। তো এইখানে ধরলাম আমার সিলিয়ারি বডি, আচ্ছা হইলো। আর এখানে হচ্ছে আইরিস, হ্যাঁ, কত ভালো হলো, দেখ আইরিস আর কি এখানে। আর এদিক দিয়ে আছে আমার সাসপেন্সরি লিগামেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমার লেন্স। এটা এই গোলাটা হচ্ছে লেন্স। তো এই লেন্সটা যদি গ্লোবিউলার হয় মানে যে লেন্সটা যত বেশি কার্ভ হবে, তত বেশি এই লাইটের কনভার্জিং পাওয়ার বাড়বে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, সহজ হিসাব, এই ধরা যাক এটা লেন্স, হ্যাঁ, এই দিক দিয়ে যদি আমি আলো ফেলি, আর এইটা একটা লেন্স, যদি আলো ফেলি, তাহলে কি হবে? এই লেন্সটা ধরা যাক এই আলোটাকে কনভার্স করবে অনেক দূরে নিয়ে গিয়ে, হ্যাঁ, এইরকম, হ্যাঁ, একদম নিচে করবে। আর এটা যদি বেশি গোল, বেশি কার্ভেচার, ওর কিন্তু কনভার্জিং পাওয়ার বেড়ে যাবে অনেক, হ্যাঁ, এইরকম করে এখানে করবে। এটা তো সহজ কথা না? এটা তো বুঝছেন। লেন্স যত বেশি মানে কার্ভেচার হবে, তত বেশি পাওয়ার বাড়বে। তার মানে নিয়ার ভিশনের সময় আমার চোখের এই কার্ভেচারটা বাড়াই দিতে হবে নাকি? নিয়ার ভিশনের সময় চোখের কার্ভেচারটা আমার বাড়াই দিতে হবে। আর যদি ফার ভিশন করতে চাই, তাহলে এই চোখের কার্ভ এর লম্বা হবে, লেন্সটা লম্বা হইতে হবে। লম্বা হইলে অনেক দূরের জিনিস আমি দেখবো। আর যখন কাছে জিনিস দেখবো, তখন চোখ ছোট ছোট করে সামনে দেখবো, তখন এই লেন্সটা কার্ভ হয়ে যাবে। এখন এটা একটু জটিল মনে হলেও পরে এগুলো আর সহজ হবে। সেটা হচ্ছে এই যে সিলিয়ারি মাসল যেটা আমি আঁকলাম পিঙ্ক কালারের এখানে, হ্যাঁ, সিলিয়ারি মাসল, এটা আসলে রিল্যাক্স অবস্থাতেই আছে। সিলিয়ারি মাসল এটা আসলে রিল্যাক্স অবস্থাতেই আছে। সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করলে হয় কি, এই যে পিঙ্ক কালার তো, সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করলে আসলে এই জায়গাটা ফিক্স থাকে, সিলিয়ারি মাসল সামনের দিকে। সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করলে সামনের দিকে যায়, সামনের দিকে যখন যায় ওই যে সাসপেন্সরি লিগামেন্টটাকেও নিয়ে সামনের দিকে যায়, তাহলে লেন্সটা একটু আগায় যায়, লেন্সটা একটু রিল্যাক্স হয়ে যায়। জাস্ট মনে রাখেন এটাই যে সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করলে লেন্সটা একটু রিল্যাক্স হয়ে সুযোগ পেয়ে গ্লোবুলার হয়ে যায়। আর যদি সিলিয়ারি মাসল রিল্যাক্স যদি থাকে সিলিয়ারি মাসল, তাহলে লেন্স এরকম টাইট থাকে। যদি আমি একটু বড় করে ছবিটা আঁকি, তাহলে দেখি এটা, এটা আমার লেন্স, এই হলো সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট,
এখন এখানে হচ্ছে আমার সিলিয়ারি মাসল, এখানে হচ্ছে আমার সিলিয়ারি মাসল, এটা হচ্ছে আইরিস, এটা হচ্ছে আইরিস। এটা হচ্ছে রিল্যাক্স অবস্থা, রিল্যাক্স অবস্থা এরকম থাকে আর কি। যখন সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট হয়ে এখানে চলে যাবে সামনের দিকে, কন্ট্রাকশন মানে সিলিয়ারি মাসলটা এরকম না, এটা ফিক্সড, এই যে সামনের দিকে ফিক্সড, কন্ট্রাক্ট হয়ে এদিকে যাবে, তার মানে এখানে এই এই যে গোল্লার মতো আঁকলাম, কন্ট্রাক্ট হয়ে এরকম হবে, গোল্লার মতো আঁকলাম, কন্ট্রাক্ট হয়ে এরকম হবে। তাহলে এরকম হইলে এই লিগামেন্ট গুলো সামনের দিকে চলে যাবে, তার মানে সাসপেন্সরি লিগামেন্ট থাকবে এখানে। তো সাসপেন্সরি লিগামেন্ট যদি এখানে থাকে, তাহলে সাসপেন্সরি লিগামেন্ট এখানে থাকে, এর মাঝখানে লেন্সের জায়গা কতটুকু হলো, এতটুকু না? লেন্সটা এই জায়গায় এরকম প্রায় গ্লোবুলার হয়ে যাবে, কারণ জায়গায় তো নাই লেন্সের এরকম খারাপ হয়ে থাকার। তাহলে এটা হচ্ছে নিয়ার ভিশনের জন্য লাগে। তাহলে এটা কার কাজ? প্যারাসিম্পেথেটিকের কাজ। তাহলে আমার সিম্পেথেটিকের কাজ কি? ফার ভিশন লাগবে, মানে সিলিয়ারি মাসল রিল্যাক্স হয়ে থাকতে হবে। তো কোনো কিছু যদি রিল্যাক্স হইতে হয়, কোনো কিছু যদি ইনহিবিটেড হইতে হয়, সেখানে কোন রিসেপ্টর থাকবে? আলফা নাকি বিটা? রিল্যাক্স হতে গেলে তো বিটা লাগবে। বিটা লাগবে। অল দ্য টিস্যু দ্যাট শুড বি ইনহিবিটেড, দে শুড হ্যাভ বিটা টু রিসেপ্টর, তাই না? তাহলে রেডিয়াল মাসল অফ আইরিস ডাইলেশন গ্রোথ আলফা ওয়ান, সিলিয়ারি মাসল বিটা টু। ক্লিয়ার? কোথায় কোন রিসেপ্টর থাকে? এখন আসি আর একটু সহজ করি। ভাইয়া, ধরা যাক আমার ব্লাড ভেসেলস স্কিনে, স্কিনে ব্লাড ভেসেলস, স্কিনে কি আমার বেশি ব্লাড সাপ্লাই লাগবে নাকি মাসলে বেশি সাপ্লাই লাগবে? মাসেলে বেশি লাগবে। মাসলে বেশি লাগবে, তাহলে স্কিনে ব্লাড সাপ্লাই কম লাগে। স্কিনে ব্লাড সাপ্লাই কম লাগা মানে কি? স্কিনের ব্লাড ভেসেলস গুলো কনস্ট্রিক্ট করে দিলেই হবে, তাহলে দিকে কম ব্লাড যাবে। স্কিনে হতে হবে ভ্যাসো কনস্ট্রিকশন। ভ্যাসো কনস্ট্রিকশন হইতে হলে কি? স্কিনে ব্লাড ভেসেলের আলফা ওয়ান স্মুথ বিটা ওয়ান। মাসলকে, হ্যাঁ, স্মুথ মাসলকে কনস্ট্রিক্ট করতে হবে, এক্সাইট করতে হবে, স্টিমুলেট করতে হবে। তার মানে কি? যদি স্টিমুলেটেড হইতে হয়, আলফা থাকবে নাকি বিটা থাকবে? আলফা ওয়ান না বিটা ওয়ান, নাকি আলফা টু না বিটা টু? আলফা ওয়ান বিটা ওয়ান দুইটা। আলফা ওয়ান বিটা আলফা ওয়ান ওয়ান, দুইটাই তো। আলফা ওয়ান। বিটা ওয়ান না কেন? বিটা ওয়ান কিছু নির্দিষ্ট জায়গায় থাকে, এটা বললাম না? মনে আছে না নাই? না আপনার ঠিক আছে, কিন্তু এটা আমরা বলে দিয়েছি যে অল দ্য টিস্যু দ্যাট শুড বি, যে প্রথম লাইনটা দেখেন, অল দ্য টিস্যু দ্যাট শুড বি স্টিমুলেটেড। যেহেতু ওখানে স্টিমুলেট করতেছি, কনস্ট্রিকশন করতেছি, করতে গেলে স্টিমুলেট করা লাগবে না? কাজ করতে হবে, স্টিমুলেট করতেছে, তাহলে তাতে থাকবে আলফা ওয়ান, তাতে থাকবে আলফা ওয়ান। এই এক্সেপ্ট মানে হচ্ছে, ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হ্যাঁ হার্ট, হ্যাঁ কিডনি আর হ্যাঁ হ্যাঁ, অ্যাডিপোসাইটস, ওদের শুধু এডিপোর এই যে টিস্যু এক্সাইট এখানে, করতে গেলেও বিটা ওয়ান লাগবে, এখানে হ্যাঁ। থাকবে বিটা ওয়ান। হ্যাঁ, এর মানে হচ্ছে এই, মানে সবার আসলে আলফা ওয়ানই থাকবে যারা আচ্ছা। এক্সাইটেড হবে, কিন্তু হার্ট, কিডনি আর এডিপোসাইট এক্সাইটেড হলেও ওদের লাগবে বিটা ওয়ান। এটা হলো এর মানে। আবার সব টিস্যু যারা ইনহিবিটেড হবে তাদের থাকবে বিটা টু, কিন্তু প্লেটলেট, তারপরে যে সাম পার্ট অফ জিএডি, ওদের ইনহিবিটেড হইতেই আলফা টু লাগবে। এই জন্য আমি বললাম যে আমাদের মূল জিনিস হচ্ছে আলফা ওয়ান অথবা বিটা টু। বিটা ওয়ান আর আলফা টু তো ব্যতিক্রমী ঘটনা। তাহলে যে স্টিমুলেট হবে সে আলফা ওয়ান, যে ইনহিবিটেড হবে, কিছু মনে না থাকলে এই দুটো কথা মনে রাখি, যে স্টিমুলেট হবে তার থাকবে আলফা ওয়ান, যার ইনহিবিট হওয়া দরকার তার থাকবে বিটা টু। ঠিক আছে? এই দুই লাইন মনে রাখলেও চলবে, মানে ওভারঅল। তাহলে এই যে আমরা যদি এখন দেখি যে স্কিনের ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস ইন দ্য স্কিন, আলফা ওয়ান মিলে গেল আমাদের সাথে। ব্লাড ভেসেলস ইন দ্য জিআইটি বা স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন, ওটাকে আমরা স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন বলি, আমরা সিবিএসও বলেছি এটা। তাহলে স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনের ব্লাড ভেসেলস কি? আলফা ওয়ান। স্কেলিটাল মাসলের ব্লাড ভেসেলস, স্কেলিটাল মাসলের ব্লাড বেশি লাগবে, তাহলে ভেসেলকে ডাইলেট করতে হবে, মানে এটা একটা কনস্ট্রিকশন তো না, না, ডাইলেট করা, ইনহিবিটরি ইফেক্ট। ইনহিবিটরি। তাহলে কি থাকবে? বিটা, বিটা টু। বিটা। এই যে এখন পারতেছেন, পরে যখন আরেকবার দেখবেন তখন দেখবেন আরো ঝরঝর হয়ে গেছে, আরেকবার যখন দেখবেন তখন দেখবেন আর কোনোদিন মুখস্থ করা লাগতেছে না। এটা হচ্ছে সিস্টেম, মানে আমার এই জন্যই পড়ানো আর কি, যে হ্যাঁ ঠিক আছে, যাতে আর কোনোদিন পড়া না লাগে। এখন আসি জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। আমার আবার বলেছি, আমার পেটের ভাত হজম করা এই মুহূর্তে জরুরি না, নাকি? পেটের ভাত হজম করা এই মুহূর্তে আমার জরুরি না। তাহলে পেটের মোটিলিটি বাড়ানো, বাড়ানো দরকার না কমানো দরকার?
কমানো দরকার। কমানো বিটা দরকার টু। মানে কি? ইনহিবিট করা দরকার, বিটা টু, এই তো হয়ে গেছে বিটা টু। এই যে মোটিলিটি কমানো দরকার, বিটা টু। ঠিক আছে। তারপর হচ্ছে স্ফিংটার গুলা, মানে ধরো যাক অ্যানাল স্ফিংটার বা ব্লাডার স্ফিংটার, বিভিন্ন জায়গায় স্প্রিংটার আছে, হ্যাঁ, মানে দরজা। সেই স্প্রিংটার গুলো কি করা দরকার ওই সময়? মানে আমি দৌড়ে দিতেছি, এদিকে হাইগা মুতে বান করে ফেললাম, তাহলে হবে? না, এগুলো সব এগুলো সব ইয়ে করে বন্ধ, রাখতে হবে, ওই কি বলে এটা, বন্ধ রাখতে কন্ট্যাক্ট হবে। করতে হবে, বন্ধ করতে হবে। এক সাইড করে কারণ- রাখতে হবে, হ্যাঁ, কন্ট্যাক্ট করে হ্যাঁ, রাখতে হবে। কারণ হ্যাঁ আমার দৌড়াইতেছি এই সময় তো আমার প্রসাব করে দিলে হচ্ছে না, আমি ও সব পরে করা যাবে, ওগুলো খুব জরুরি কিছু না। তাহলে স্প্রিংটার গুলো কনস্ট্রিক্ট করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে, তার মানে এটা স্টিমুলেট করতে হবে, তার মানে স্প্রিংটারে আলফা ওয়ান। ঠিক আছে। এবার আসি ব্রঙ্কিউল। আমি যখন দৌড়াবো তখন কি আমার শ্বাস প্রশ্বাস বেশি নেওয়া লাগবে না কম নেওয়া লাগবে? বেশি নিতে হবে। বেশি নিতে হবে, বেশি অক্সিজেন লাগবে আমার শরীরে। সারা শরীর কাজ করতেছে, প্রচুর অক্সিজেন লাগবে, প্রচুর শ্বাস নেবো, হাঁপাইতে থাকবো, শ্বাসের অভাবে প্রচুর শ্বাস নিতে হবে। প্রচুর শ্বাস নিতে গেলে ব্রঙ্কিওল গুলোকে একটু ডাইলেট করতে হবে না, যাতে বেশি বাতাস ঢোকে? ডাইলেট করতে হবে। তার মানে কি? ইয়েস। তার মানে কি? ব্রঙ্কো ডাইলেটর, হ্যাঁ, ইয়েস, তার মানে তার কোন মানে হচ্ছে রিসেপ্টর? বিটা 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 টু, টু। বিটা টু। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে কিনা? এখন আসেন এতদিন ব্লাডার। মুখস্থ করে আসছে যে লাঞ্চে হ্যাঁ, বিটা টু থাকে, কি করে হ্যাঁ, থাকে না বুঝতে এখন পারি আর না মুখস্থ actually। করা লাগবে না। লাংসে আরো কিছু আছে কিন্তু অত জটিলতায় যাচ্ছে না। এটা হলো মূল কথা। বইয়ে মানে মোটামুটি যেহেতু বইয়ে এগুলো আছে, এগুলোই আসলে লাগবে। তাহলে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, তাহলে ওই একই কথা। ব্লাডারের যে ওয়াল, ইউরিনারি ব্লাডারের ওয়াল, ব্লাডারের ওয়ালের মাসল আছে, হ্যাঁ। তো মাসল এখন যদি কন্ট্রাক্ট করে তাহলে তো প্রস্রাব বের হয়ে যাবে। মাসল তো কন্ট্রাক্ট করা যাবে না, মাসল হয়তো রিল্যাক্স। ডেকটুসার মাসলকে, ইউরিনারি ব্লাডারের ডেকটুসার মাসল, ডেকটুসার মাসলকে রিল্যাক্স হইতে হবে। ওই যে জিএটি যেমন প্রেস্টেজেস কমাইছি, এখানে তেমন আমি চাপ কমাইতে হবে, রিল্যাক্স হইতে হবে। রিল্যাক্স হইতে হলে কোন রিসেপ্টর? ব্লাডার ওয়াল রিল্যাক্স হইতে হলে রিল্যাক্সে বিটা টু। বিটা টু ইনহিবিটর, হ্যাঁ, রিল্যাক্স। ঠিক আছে। স্ফিংটার একই কথা, বন্ধ করে দিতে হবে। মাসল ওয়াল রিল্যাক্স করবে, স্ফিংটার বন্ধ করবে, যাতে প্রসাব না বেরিয়ে যায়। এখন প্রসাবের দরকার নেই, প্রসাব বাসা গিয়ে করবে না। তাইলে স্ফিংটার কনস্ট্রিক্ট করতে হবে, তার মানে কোন রিসেপ্টর বলা লাগবে? কনস্ট্রিক্ট করলে আলফা ওয়ান না? আহ, আচ্ছা, আর কি কি বাদ গেল? এখন আমরা বললাম, এখন সবকিছুর মূল কথাই বলা হয় নাই, সেটা কি? হার্ট। হার্টে কি হবে? হার্ট রেট বাড়বে, আমরা যখন দৌড়াই কি হয়, হার্ট পাম্প করে, হার্ট ধুক 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 করে, মানে অনেক বেশি হার্ট কাজ বিট করবে। বাড়তেছে, কাজ বেশি করবে। হার্ট রেট বাড়বে, হার্টের কন্ট্রাক্টিলিটি, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, এপিনোডাল কন্ডাকশন বাড়বে। তার মানে কি, স্টিমুলেটরি না ইনহিবিটরি ইফেক্ট হার্টে? স্টিমুলেটরি হার্টে ইফেক্ট, আর এখানে যেহেতু স্টিমুলেটরি ইফেক্ট, হার্ট যেহেতু স্পেশাল, আলফা ওয়ান বিটা ওয়ান স্পেশাল। দুইটাই হবে এখানে। তার মানে এখানে বিটা ওয়ান। আলফা ওয়ান তো এক্সেপশন, আলফা ওয়ান তো এখানে না, থাকে, আলফা ওয়ানও ও, থাকে। কিন্তু আলফা ওয়ান আমরা তো বলছেন বলছি, হার্টে থাকে। হ্যাঁ, স্টিমুলেটরি না, আমরা বলছি যে যেখানে স্টিমুলেটরি ইফেক্ট সেখানে আলফা ওয়ান, এক্সেপ্ট হার্ট, কিডনি, ফ্যাট সেল, যেখানে আসলে স্টিমুলেটরি ইফেক্ট দিলেও বিটা ওয়ান থাকবে। এটা হচ্ছে আমাদের কথা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাকসেপ্ট। ওকে। হ্যাঁ, এক্সেপ্ট মানে হচ্ছে যে এইখানেও মানে স্টিমুলেটরি ইফেক্ট দিলেও আলফা ওয়ান না থেকে বিটা ওয়ান থাকবে। মানে বিটা ওয়ানও আসলে এক্সাইটেটরি, আলফা ওয়ানও হচ্ছে এক্সাইটেটরি। কিন্তু আলফা ওয়ান সারা বডির এক্সাইটেটরিতে থাকলেও হার্ট, কিডনি এবং ফ্যাট সেলে এক্সাইটেটরিটা দিবে হচ্ছে বিটা ওয়ান। এটা হচ্ছে ওই কথার মানে। ঠিক আছে। তাহলে ঠিক। হার্ট রেট, কন্ট্রাক্টিলিটি, এগুলো কি? বিটা ওয়ান, বিটা ওয়ান, বিটা ওয়ান। তাহলে এখন যদি বলি কিডনি, কিডনি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস রেনিন রিলিজ করবে, তাহলে এখানে কোন রিসেপ্টর থাকবে? এটা কি এক্সাইটেটরি না ইনহিবিটরি? এটা সিক্রেশন করা। এক্সাইটেটরি। এক্সাইটেটরি, তাহলে এখানে কি থাকবে, আলফা ওয়ান না বিটা ওয়ান? কিডনি, বিটা ওয়ান। আলফা, হ্যাঁ বিটা ওয়ান, কারণ আলফা ওয়ান সবখানে থাকলেও হার্ট, কিডনি আর ফ্যাটের ক্ষেত্রে আলাদা। তাহলে এই যে কিডনিতে থাকবে
বিটা ওয়ান, হ্যাঁ ঠিক আছে, দেখছেন নিচে লেখা ফ্যাট সেলে কি থাকবে, বিটা ওয়ান লাইগোলাইসিস করবে। বেশি বার্ন হবে ফ্যাট। ফ্যাট। হ্যাঁ, তাহলে হয়েছে, এই জিনিস ক্লিয়ার, জি ভাইয়া। এই জিনিস ক্লিয়ার। এখন যেটা এখানে নাই সেটা একটু এখানে দেখি এখানে কি বলেছে। আচ্ছা, যে গ্ল্যান্ডের সিক্রেশন, ধরা যাক এই যে ল্যাক্রিমেশন, স্যালাইভেশন, এইসব কি হবে, মানে সিম্পাথেটিক অ্যাক্টিভিটি যদি আমরা বাড়ে তাহলে কি হবে? আমার কি এস- মানে না যখন আমি ভাই। দৌড়াবো ভয় পেয়ে, তখন কি আমার এসব বাদ দিয়ে আমার স্যালাইভেশন করা জরুরি? আমার কান্না করা মানে চোখ দিয়ে পানি ফেলা জরুরি তা তো না। বা সিক্রেশন না। বাড়তে পারে কোনটা, সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন বাড়বে, ঘেমে যাবো তাই না, গা দিয়ে ঘেমে যাবো, জি। কিন্তু তখন তো আমার বসে বসে কান্না করার সময় নাই, আর চোখ দিয়ে পানি ফেলবো, মুখ দিয়ে লালা দিয়ে ভরায় ফেলবো তাই না, তা তো হবে না, বরঞ্চ শুকিয়ে যাবে না? ভয় পেলে কি হয়, মুখ শুকায় যায় না? জি। তার মানে সিম্পাথেটিকের সময় শুকিয়ে যাবে এই মানে মানে ইফেক্ট গুলো কি হবে, রিডিউস সিক্রেশন, এই যেটা দেখেন, কারণ কি ভ্যাসো কনস্ট্রিকশন হবে, মানে গ্ল্যান্ডের ওগুলোতে ভ্যাসো কনস্ট্রিকশন হলে গ্ল্যান্ডে ব্লাড সাপ্লাই কম যাবে, ব্লাড সাপ্লাই কমলে গ্ল্যান্ড থেকে সিক্রেশন কম হবে, কারণ আমি যখন সিম্পাথেটিক অ্যাক্টিভিটি যাবে তখন এসব সিক্রেশন কমে যাবে। সিক্রেশনটা আসলে প্যারাসিম্পাথেটিকের সাথে জড়িত, এই যে স্টমাকের সিক্রেশন, গাটের সিক্রেশন, বিভিন্ন জায়গার সিক্রেশন, এগুলো প্যারাসিম্পাথেটিকের কাজ। আপনি রিল্যাক্স বসে আছেন, এখন এইসব সিক্রেশন বাড়বে আপনার, কিন্তু আপনি দৌড়ের উপর আছেন, ভয়ের উপর আছেন, তখন সিক্রেশন বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হবে কেন, ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে ব্লাড সাপ্লাই কমে যাবে গ্ল্যান্ড গুলোতে, তখন গ্ল্যান্ডে সিক্রেশন কম হবে। ভ্যাসো কনস্ট্রিকশন যদি হয় তাহলে এখানে কি রিসেপ্টর থাকবে, আলফা ব্যাসো ওয়ান, কনস্ট্রাকশন। ওয়ান, অবশ্যই ওয়ান। আলফা ওয়ান। আলফা ওয়ান। তাইলে এই যে লাংস ধরেন, আমরা কি বললাম ব্রঙ্কিয়াল স্টিম মাসলে কি থাকবে, ব্রঙ্কিয়াল স্টিম মাসলে রিল্যাক্স করতে হবে না, ব্রঙ্কিয়ালকে ডাইলেট করতে হবে, তাহলে কি থাকবে, বিটা টু। হ্যাঁ, আমরা একটু আগে এখানে বিটা টু। দেখে এসছি এই যে বিটা টু, হ্যাঁ একই কথা আর কি। আর এই যে ব্রঙ্কিয়াল আর্টারি, এই কথা বললাম না, এটা আসলে কনস্টিটিউট করতে হয় যাতে সিক্রেশন কমে যায়, তার মানে ওখানে হচ্ছে আলফা ওয়ান। আর এগুলো মোটামুটি ঠিক আছে সব, এগুলো দেখলেই বুঝবেন, যা বলছি এর বাইরে কোনো কথাই নেই। আচ্ছা, এরেক্টর পাইলি মাসল, মানে যে হেয়ার ফলিকলের চারপাশে থাকে মাসল, হ্যাঁ এটাতে কি কি থাকা উচিত, এরেক্টর পাইলি, হ্যাঁ মানে হচ্ছে গায়ের রং কি ভয় পেলে কি হয়, দাঁড়ায় যায় না, খাড়া খাড়া হয়ে যায় তো। তার মানে এরেক্টর পাইলি মাসল কনস্ট্রিক্ট করতে হবে, মানে হেয়ার ফলিকল এরকম যদি থাকে, হেয়ার এখানে যদি ফলিকল থাকে, এখানে মাসল থাকে এরেক্টর পাইলি মাসল, এরেক্টর পাইলি মাসল যখন কনস্ট্রাক্ট করবে তখন হেয়ার ফলিকল দাঁড়ায় যায়, এরকম ছিল এরকম দাঁড়ায় যায়। এরেক্টর পাইলি যদি কনস্ট্রাক্ট করতেছে তাহলে এটা একটা স্টিমুলেটরি ইফেক্ট, এক্সাইটেটরি ইফেক্ট, তার মানে এখানে কি থাকবে, আলফা ওয়ান। তার মানে যে এরেক্টর পাইলি মাসল এখানে কন্ট্রাক্ট করবে, এখানে আসলে আলফা ওয়ান থাকে, হ্যাঁ স্টিমুলেটরি ইফেক্ট যেহেতু। তারপর আসি ইজাকুলেশন আর ইরেকশনের কথা। আচ্ছা, এই পেনিসের ইরেকশন এগুলো আসলে প্যারাসিম্পেথিক, কিন্তু ইজাকুলেশন হচ্ছে সিম্প্যাথেটিক, হ্যাঁ। তারপর আসি, আচ্ছা সোয়েট গ্ল্যান্ডটা বলা হয়নি, সোয়েট গ্ল্যান্ড কি সিম্প্যাথেটিক, কিন্তু কি রিলিজ করে, সোয়েট গ্ল্যান্ড এক্সেপশন ছিল, ইসরায়েল রিলিজ করে, তার মানে হচ্ছে মাসকুলিন রিসেপ্টর, হ্যাঁ ওটা আর আমরা না বলে ওদিকে যাই। তো ইউটেরাস, লাস্ট ওদিকে আজকে শেষ করব, মানে এই পাতার আলাপ শেষ করবো ইউটেরাস। ইউটেরাস আসলে যেগুলো নন প্রেগনেন্ট ইউটেরাস, যখন ধরা যাক যখন ইন্টারকোর্স হয়, যখন সিমেন ইউটেরাসের ভিতরে যায় তখন ইউটেরাস কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন করলে তার সিমেন্টটা উপরের দিকে চলে যায়, মানে সিমেন্টটাকে নেওয়ার জন্য সাক আপ করার জন্য ইউটেরাসের কন্ট্রাকশন জরুরি। কিন্তু যদি প্রেগনেন্ট একটা মহিলা হয় যার পেটে বাচ্চা আছে, অলরেডি প্রোডাক্ট অফ কনসেপশন আছে, সে যদি ইউটেরাস কন্ট্রাকশন করে তাহলে তো মুশকিল, তাহলে তো সব প্রোডাক্ট বের হয়ে যাবে। তার মানে অ্যাবর্শন হয়ে এই, যাবে। হ্যাঁ অ্যাবর্শনের, তার মানে এই যে আমার কন্ট্রাক্ট নন প্রেগনেন্ট ইউটেরাস, তার আসলে যেহেতু স্টিমুলেটরি কন্ট্রাকশন, তখন আলফা ওয়ান বেশি থাকবে। আর যখন প্রেগনেন্ট ইউটেরাস তখন তার বেশি থাকবে হচ্ছে রিল্যাক্স হওয়া লাগবে। মানে ধরা যাক একটা প্রেগনেন্ট মহিলা হঠাৎ করে কোনো কিছু নিয়ে রাগ করলো, তার হঠাৎ করে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেল, তখন তো যদি ইউটেরাস কন্ট্রাক্ট করে
তাহলে তো মুশকিল। প্রেগনেন্ট অবস্থায় রাগই করা যাবে না, সমস্যা। তো তার মানে ইউটেরাস তখন রিল্যাক্স হইতে হবে। সিম্পেথেটিক অ্যাক্টিভিটিতে ইউটেরাস রিল্যাক্স হইতে হবে। সিম্পেথেটিক অ্যাক্টিভিটি তো মানুষের হইতেই পারে। একটা প্রেগনেন্ট মহিলা কোনোদিন রাগ হবে না, ভয় পাবে না তা তো না, তখন তার ভয় বেশি লাগে। সিম্পেথেটিক অ্যাক্টিভিটি হইতেই পারে। সিম্পেথেটিক অ্যাক্টিভিটি হইলেও যদি ইউটেরাস রিল্যাক্স হয়, আল্লাহ একটা সিস্টেম তৈরি দিছে, তখন ওই ইউটেরাস আসলে বিটা 2 রিসেপ্টর থাকে। বিটা 2 কি করে? রিল্যাক্সেশন না ডাইলেটেশন ইনহিবিটরি ইফেক্ট। তাহলে এটা মনে হয়, এই পেজ মনে হয় আর বলা লাগবে না। এখন এই এই যে সেই ফিগারটা আপনার যে মাসক্রেনিকের কথা ছিল, সব এখানে আছে লেখা, দেখে নিন যদি আপনার মন চায়। এই যে নিকোটিনিক রিসেপ্টর, হ্যাঁ, সব এই যে অটোনমিক গ্যাংলিয়া অফ সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, কলম করি। মানে সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক দুইটাই অটোনমিক গ্যাংলিয়াতে নিকোটিনিক থাকে। মানে এই যে গ্যাংলিয়ন তো এটা না, এটা গ্যাংলিয়ন, এটা গ্যাংলিয়ন, তাই সবখানে নিকোটিনিক রিসেপ্টর। আর মাঝখানে কি বলছিলাম? প্যারাসিম্পেথেটিক ইফেক্টর, ওটাই মাঝখানে, এটাই জাস্ট এখানে লেখা আছে দেখেন। যে নিকোটিনিক কই থাকে তাহলে? সব মানে প্যারাসিম্পেথেটিক ও সিম্পেথেটিক গ্যাংলিয়াতে থাকে নিকোটিনিক, এই যে নিকোটিনিক রিসেপ্টর। তারপর কই থাকে? নিউরোমাসকুলার জাংশন, এই যে এখানে নিকোটিনিক রিসেপ্টর। তারপর কই থাকে? অ্যাড্রেনাল মেডুলা, এই যে নিকোটিনিক রিসেপ্টর। এই যে কথাগুলো জাস্ট লেখা আছে। এবং এর অ্যাক্টিভিটিটা এসিটাইলকোলিন দিয়ে বা নিকোটিন দিয়ে, এই জন্য নাম হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। মানে এই রিসেপ্টর গুলো এসিটাইলকোলিন দিয়ে তো হয়, নিকোটিন দিয়ে যেটা অ্যাক্টিভেট হয়, এদের নাম হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। এবং এটা এক্সাইটেশন করে, মানে অ্যাক্টিভ হয়ে যায়। ওই যে সিম্পেথেটিক যেমন বললাম, মানে কাজ করার পরে হয় স্টিমুলেট করবে অথবা ইনহিবিট করবে, এরকম না, এরা এক্সাইট করে। তারপর মাস্টারিক রিসেপ্টর ওই থাকে মেইনলি মাসল। এটা একটু দেখেন, যে হচ্ছে হার্ট, স্মুথ মাসেলার গ্ল্যান্ড, এগুলোই তো আমাদের অটোনমিক সাপ্লাই, এইসব অর্গানেই তো হয়, হয় স্মুথ মাসলে অথবা গ্ল্যান্ডে অথবা হার্টে। তো হার্টে থাকে M2, স্মুথ মাসল এবং গ্ল্যান্ডে থাকে M3। মানে মোটামুটি সব জায়গাতে M3 থাকে, হার্টে একটু ব্যতিক্রম M2। এটা মনে রাখলেই হবে। আর এই মাসলিক রিসেপ্টর কি বললাম আমরা? ইনহিবিটর। বোঝা গেল? এটা হচ্ছে ইনহিবিটরি। কিন্তু প্যারাসিম্পথেটিক এই জায়গাগুলো যেগুলো আমরা বললাম সেগুলো হলো এক্সাইটেড, মানে এক্সাইটেশন দেয়। এটা কোথায়? ইনহিবিটরি, হার্টে। এই জন্য প্যারাসিম্পথেটিক যখন সাপ্লাই দেয়, M2 থাকে হার্টে, তখন হচ্ছে ইনহিবিট করে, হার্ট রেট কমায় দেয়, কন্ট্রাকশন ভেলোসিটি কমায় দেয়। কিন্তু এরা এক্সাইটেড কোন জায়গায়? এই স্মুথমাসকুলার গ্ল্যান্ডে থাকে, এখানে এক্সাইটেশন তৈরি হয়, মানে হচ্ছে গ্ল্যান্ডে সিক্রেশন বাড়ায়। ওই যেটা বললাম, যেমন ধরেন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, সিক্রেশন বাড়াইতে হবে, তাই না? সিক্রেশন না বাড়ালে তো খাদ্য হজম হবে না। এরকম তো এগুলো এক্সাইটেটরি কি থাকে? M3। এরা অ্যাক্টিভ হয় স্টেরয়েড কিন্তু তো হবেই, সাথে মাস্কারিন। মাস্কারিন দিয়ে যেহেতু অ্যাক্টিভ হয়, এই জন্য মাস্কারিনিক রিসেপ্টর। তাহলে কোথায় থাকে? নিকোটিনিকটা অনেকবার বলেছি। মাস্কারিনটা কোথায় থাকে? হার্টে থাকে M2, গ্ল্যান্ড এবং স্মুথ মাসল মানে বাকি জায়গাগুলো থাকে M3 সাধারণত। আর অনেকই অনেক জায়গা আছে M1, যেটা সেটা থাকে CNS এ। আচ্ছা, তো এই যে হ্যাঁ লেখা আছে আবার ওই কথাই, বারবার একই কথা কেন লিখছি কে জানে। মোটামুটি আমাদের কিন্তু পড়া শেষের দিকে, হ্যাঁ, বেশিক্ষণ আর বিরক্ত করবো না। তো আমরা একটু প্যারাসিম্পেথেটিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না? প্যারাসিম্পেথেটিক, ধরা যাক আমার আহ ছবি, ধরা যাক এটা আমার ব্রেন, হইলো আর কি, একটা ব্রেন আঁকলাম, হয়েছে না কোনো মতে? চলন সই তো নেই, চলবে তো? তো এটা ধরা যাক আমার হাইপোথ্যালামাস। এখান থেকে আমার প্যারাসিম্পেথেটিক ক্রেনিয়াল স্যাক্রাল আউটফ্লো, তাই না? ক্রেনিয়াল নার্ভ আর স্যাক্রাল নার্ভ, আমি ক্রেনিয়ালটা একটু দিই। ক্রেনিয়াল ধরা যাক, এখানে আমার একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, বললাম। তাহলে ক্রেনিয়াল নার্ভ আমরা কি কি জানি? 3, 7, 9, 10। মানে অকুলোমোটর নার্ভ, ফেসিয়াল নার্ভ, গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ, ভ্যাগাস নার্ভ, এদের হচ্ছে মোটর সাপ্লাই আছে। এই সরি, প্যারাসিম্পেথেটিক ব্রাঞ্চ আছে। প্যারাসিম্পেথেটিক ব্রাঞ্চ আছে, তাহলে এর একটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার থাকবে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থাকবে। তার মানে এই যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, আমি যে নিউক্লিয়াস গুলো আঁকলাম, এগুলোর থেকে অ্যারাইজ করবে
প্রিগ্যাংলিয়নিক ফাইবার, এগুলো থেকে অ্যারেস্ট করবে প্রিগ্যাংলিয়নিক ফাইবার, এগুলো থেকে অ্যারেস্ট করবে প্রিগ্যাংলিয়নিক ফাইবার। তারপর তার মানে এখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অ্যারেস্ট করবে, মানে এর সাথে কানেক্ট হবে কি পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। কিন্তু প্যারাসিম্পথেটিক পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার তো অর্গানের কাছে খুব ছোট হয়, তার মানে এইভাবে আঁকলাম আর কি একটা কোনো মতে, যেগুলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। ঠিক আছে, তাহলে এই যে থার্ড নার্ভ বা অকুলোমোটর নার্ভ, ওর যে প্যারাসিম্পথেটিক, ওর যে প্যারাসিম্পথেটিক ফাইবারের জন্য এই যে নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এটা মুখস্থ করতে হবে। এটার অনেক ভূমিকা, অনেক কিছু নিয়ে কথা হবে, এটার মুখস্থ করতে হবে। এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এই যে ফেসিয়াল নার্ভ মানে সেভেন্থ নার্ভ, ওর যে এই যে নিউক্লিয়াসটা, এটার নাম হচ্ছে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। নাম দেখেন স্যালাইভেটরি, মানে স্যালাইভেশনের সাথে সম্পর্ক আছে, পরে বলছি। এই যে গ্লোসোফেরেনজিয়াল যে নিউক্লিয়াস যেখান থেকে নার্ভটা রাইজ করছে, সেটার নাম হচ্ছে ইনফিরিয়র স্যালাইভেটরি, আবার একই স্যালাইভেশন নিউক্লিয়াস। ভ্যাগাস নার্ভ যেখান থেকে রাইজ করছে যে নিউক্লিয়াস থেকে, এটার নাম হচ্ছে ডরসাল মোটর নিউক্লিয়াস। তাহলে এখন বুঝলাম যে এই নার্ভ থেকে রাইজ করবে। এখন এই যে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে রাইজ করে এই যে পুরো রাস্তাটা সে গেল, গিয়ে এখানে একটা গ্যাংলিয়ন এসে পোস্ট সিম্পাথেটিক মানে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে কানেক্ট করলো। সেই গ্যাংলিয়নটার নাম হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন। সিলিয়ারি গ্যাংলিয়ন চোখের পিছনে থাকে, একটু আগে আমরা বলেছিলাম সিলিয়ারি গ্যাংলিয়ন চোখের পিছনে থাকে, সাপ্লাই দেয় এই বলে। সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে যে এই যে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভটা বের হলো, ওরা আসলে যে নার্ভটা তৈরি করে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা, সেটা নাম হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ। শর্ট সিলিয়ারি নার্ভ, এটা জরুরি কেন? শর্ট সিলিয়ারি নার্ভ কাকে সাপ্লাই দেয়? স্ফিংটার পিউপিলি বা সার্কুলার মাসল অফ আইরিস। আর একটা হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি মাসল। মনে আছে একটু আগে আমরা দেখাইলাম যে আইরিসের স্ফিংটার পিউপিলি বা সার্কুলার মাসল, রেডিয়াল মাসল, সিলিয়ারি বডি, এগুলো হচ্ছে সব সাপ্লাই দেয় একে। এর সাথে অনেকগুলো রোগ জড়িত, এর সাথে অনেকগুলো আমাদের ফিজিওলজিক্যাল, যেমন লাইট রিফ্লেক্স পাথওয়ে, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন পাথওয়ে, এগুলি জড়িত সব এর সাথে, এই শর্ট সিলিয়ারি নার্ভের সাথে, মানে সিলিয়ারি গ্যাংলিয়নের সাথে। এই জন্য এগুলো জানা জরুরি। তাহলে এটা আমরা বলবো পরে। তাহলে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে সাপ্লাই দিলে হচ্ছে স্ফিংটার পিউপিলি মাসল বা সার্কুলার মাসল অফ আইরিস, আর হচ্ছে সিলিয়ারি মাসল। তাহলে এই যে ফেসিয়াল নার্ভের এইখান থেকে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে এসে একটা গ্যাংলিয়নে হলো, যেটার নাম হচ্ছে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন আর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন, দুইটা গ্যাংলিয়ন। তার মানে আমি যদি একটু আঁকি, তার মানে এই যে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ এসে একটা গ্যাংলিয়ন মিলিত হলো, আর একটা ব্রাঞ্চ আর একটা গ্যাংলিয়ন মিলিত। তাহলে একটা হচ্ছে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। সাবম্যান্ডিবুলার নাম শুনে বোঝা যাচ্ছে সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড সাপ্লাই দিবে তো সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, এবং জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। আর টেরিগোপ্যালাটাইন সাপ্লাই দিবে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং নেজাল এবং প্যালাটাইন গ্ল্যান্ড গুলো, এগুলো সিক্রেশন বাড়ান। আর গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ ইনফ্লুয়েন্স স্যালাইভেটরি, নাম স্যালাইভেটরি, স্যালাইভেশনের সাথে জড়িত, তার মানে হচ্ছে সে এসে অটিক গ্যাংলিয়নের সাথে জড়িত হয়ে তার পোস্ট গ্যাংলিয়ন ফাইবার দিয়ে সাপ্লাই দিবে প্যারোটিড গ্ল্যান্ড, আমাদের প্যারোটিড গ্ল্যান্ড যে থাকে এখানে। আর ভ্যাগাস নার্ভের ডর্সাল নিউক্লিয়াস, ভ্যাগাস নার্ভ আসলে সারা আমরা ছবিতে দেখাই একটু আগে, যে মোটামুটি সে সব ল্যারিংস ফ্যারিংস ইসোফেগাস সবখানে সে সাপ্লাই দেয়, কিন্তু তার ওই রকম স্পেসিফিক গ্যাংলিয়ন নেই। তার গ্যাংলিয়ন গুলো একেবারে ওই যে যেসব অর্গানের কথা বললাম সেগুলোর ওয়ালে ওয়ালে থাকে, ইন্ট্রামুরাল। এই আর স্যাক্রাল যে আউটফ্লো, ক্রেনিও স্যাক্রাল, তাহলে ক্রেনিয়াল গেল, স্যাক্রাল ধরো, স্যাক্রাম ধরা যাক এদিকে, এখান থেকে স্যাক্রাল 2, 3, 4 থেকে স্পাইনাল নার্ভের মাধ্যমে ওই যে সেই আগের মতো সিস্টেম বের হয়, ল্যাটারাল হর্ন থেকে বের হয়, ওই যে যেসব অর্গানে সাপ্লাই দেয়, ব্লাডার, রেকটাম, এগুলো হচ্ছে ইন্ট্রামুরাল, ওই একই রকম ভ্যাকাস নার্ভের মধ্যে। এই হচ্ছে আমাদের প্যারাসিম্পেথেটিক এর সাপ্লাই।
তাহলে এগুলো আর না বলে এগুলো আমরা পরের দিন লাইট রিফ্লেক্স নিয়ে বা কয়েকটা নার্ভ, ফেশিয়াল নার্ভ, অকুলোমোটর নার্ভ, অপটিক নার্ভ, তারপর কয়েকটা রিফ্লেক্স পাথওয়ে, আর সামান্য কিছু সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, বেসাল গ্যাংলিও, এসব নিয়ে সামান্য কিছু কথাবার্তা বলে লাস্ট ক্লাস শেষ করবো আজকে। এটা মানে বেশি হয়ে যাবে এগুলো নিয়ে কথা বললে। আছে আমার ই করা, কিন্তু এগুলা বললে মানে এত একদিনে নেওয়া যাবে না আর কি। তো এগুলো নিয়ে আমরা একটু নার্ভ বা এসব বাদ বাকি নিয়ে আমরা পরের ক্লাসে সব শেষ করে দেবো। এই হচ্ছে আমাদের আজকের পড়া।